আচ্ছা। ওকে, তাহলে আজকের ক্লাসের টপিকটা আমরা রাখছি হচ্ছে ইনভেন্টরি অপারেশন, যেটা পার্ট ওয়ান আমরা শেষ করছি গতদিন। তো আজকে হচ্ছে আমরা পার্ট টু নিয়ে ডিসকাস করবো। পার্ট টু তে বেসিক্যালি আমরা কয়েকটা জিনিস দেখাবো, হ্যাঁ। তো একটু সবাই অ্যাটেনশন দিলে আই হোপ যে সবাই বুঝতে পারবেন, হ্যাঁ। তো ইনভেন্টরি স্ক্র্যাপ নিয়ে কিন্তু আমরা এর আগে আহ, মানে কিছুটা কথা বলছি, বাস আজকে খুব বেসিক লেভেলে দেখবো। এরপরে প্রোডাক্ট কস্টিং, মানে প্রোডাক্টের কস্টিং এর আমরা মানে লাইক অ্যাপকো নিয়ে একটু আলোচনা করব। রিটার্ন নিয়ে, ল্যান্ডেড কস্ট, রিপ্লেনিশমেন্ট, প্রোডাক্ট লটস, এগুলো নিয়ে একটু ডিটেল দেখি, হ্যাঁ। তো চলেন আমরা তাহলে পরের টপিকসে যাই। আচ্ছা, আমাদের ওকে। তো আমরা এই ইনভেন্টরি ড্যাশবোর্ডটা নিয়ে মোটামুটি এখন সবাই মানে পরিচিত, তাই না, যে এখানে কিভাবে কাজগুলো করতে হয়। তো পার্সেস টু রিসিপ্ট, সেলস টু ডেলিভারি অর্ডার, ইন্টারনাল ট্রান্সফার মানে কোম্পানির ইন্টারনাল ট্রান্সফার গুলোকে কিভাবে করতে হয়, পজ অর্ডার টু ডেলিভারি অর্ডার, হ্যাঁ, এগুলো মোটামুটি সবই আমাদের এখন আহ, আমরা মোটামুটি শিখতে পারছি, তাই না। সো আজকে আমরা যেটা একটা নতুন একটা এইভাবে চিন্তা করি, কারণ আপনাদের একটা এক্সাম্পল দেখাই। অনলাইন, আচ্ছা অনলাইন। আচ্ছা, আমি যেটা ড্র করার ট্রাই করব ওই সেটা হচ্ছে, ফর এক্সাম্পল এরকম চিন্তা করেন একটা কোম্পানির ইউজ কেস, যে আমরা তো কোম্পানিতে প্রতিদিন যে মানে ভেন্ডরের কাছে যে প্রোডাক্টটা কিনে নিয়ে আসি। ফর এক্সাম্পল আমাদের তো কয়েকটা প্রোডাক্ট আমরা ক্রিয়েট করছি, তাই না। তো এর মধ্যে দুটো প্রোডাক্ট ক্রিয়েট করা আছে, শাড়ি, পাঞ্জাবি, টি শার্ট। তো আমরা যে কোনো একটা প্রোডাক্টকে চিন্তা করে আগাই। ফর এক্সাম্পল মানে আজকে আমরা শার্ট, টি শার্ট যেহেতু আছে, সো আমরা আরেকটা নতুন প্রোডাক্ট ক্রিয়েট করি। ফর এক্সাম্পল, আচ্ছা আপনারা হ্যাঁ, শপিং শপিং আর অন্যান্য কোনো প্রোডাক্টের নাম বলতে পারবেন যে প্রোডাক্টটা নিয়ে আমরা আগাবো? জি, এনিওয়ান? হ্যাঁ, স্যার ঘড়ি অনলাইনে। হইতে পারে, ওয়াচ। আচ্ছা, আর কিছু? স্যার হুম, মনিটর হইতে পারে, র্যাম হইতে পারে। না ওইটা তো এই অ্যাক্সেসরিজে যায়। আড়ং এর যেহেতু ইয়া করতেছে, ওখানে আর কি কি পাওয়া যায়? স্যার মানি ব্যাগ হইতে পারে। হুম, মানি ব্যাগ হতে পারে, রাইট। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে একটা মানি ব্যাগ নিয়ে এক্সাম্পল আমরা ক্রিয়েট করি, হ্যাঁ। তো ফর এক্সাম্পল চিন্তা করি যে মানি ব্যাগ একটা প্রোডাক্ট। আচ্ছা, মানি ব্যাগ বানান ভুল হলে বলিয়েন আমাদের, হ্যাঁ। আচ্ছা, আমরা এখন যেটা দেখবো যে ফর এক্সাম্পল মানি ব্যাগ আমরা আড়ং এর মানে ইয়াতে আমরা একটা ভেন্ডরের কাছ থেকে মানি ব্যাগ বানাই নেই। যে ভেন্ডরের কাছ থেকে মানি ব্যাগ হয়তো বা কালেকশন করে এটার একটা অ্যাভারেজ কস্টিং চিন্তা করি। কি রকম এক্সাম্পলটা, ফর এক্সাম্পল মানে আপনি চিন্তা করেন যে আপনি প্রথমবার হয়তো ভেন্ডরকে 1,000 পিস আপনি মানি ব্যাগ নিয়ে আসছেন, হ্যাঁ, আপনার ফ্যাক্টরিতে। আর তার ফ্যাক্টরিতে কিন্তু বিভিন্ন সাপ্লায়ারের কাছ থেকে বা বিভিন্ন ভেন্ডরের কাছ থেকে প্রোডাক্টগুলো নিয়ে আসে, তারপরে তার শোরুমে পাঠায়। তো আমরা শুধু ফ্যাক্টরি পর্যন্ত চিন্তা করি, যে হয়তো হচ্ছে ভিডিও, ভিডিওটা অন করি।
ওকে। আচ্ছা, তো তো যেটা বলতেছিলাম যে 1,000 পিস হয়তোবা আমরা ফার্স্ট টাইমে হয়তো কোনো একটা ভেন্ডরের কাছ থেকে 200 টাকা করে আমরা মানে মানি ব্যাগ নিয়ে আসতে পারি, তাই না? এখন নেক্সট টাইম মানে আমি যদি সেকেন্ড টাইম যখন পারচেস করবো বা আরেকটা ডিফারেন্ট ভেন্ডরের কাছে যাবো, 200 টাকায় তো নাও হতে পারে, তাই না? সো আমার এটা হয়তোবা আরো আমি কম দামে পাইতে পারি, অথবা মানি ব্যাগের দাম মার্কেটে বাড়ছে, আমাকে। জি, সবাই আছে। জি স্যার আছে। আচ্ছা, এখানে ইন্টারনেট ডিসকানেক্ট হয়ে গেছে। আবার আবার বলতেছি। আচ্ছা, তাহলে আমরা বিভিন্ন টাইমে বিভিন্ন প্রাইসে নিচ্ছি, তাই না? তো এখন যদি প্রোডাক্টের কস্টিং বের করতে যাই, ফর এক্সাম্পল আমার প্রোডাক্টের অ্যাভারেজ কস্টিং কত, তাহলে এইটা হিসাব করা কিন্তু খুবই ডিফিকাল্ট। যে আমার প্রথমবার 100টা আমি কিনলাম, আমি যদি একটা নোটপ্যাডে হিসাব করি, ফর এক্সাম্পল মানি ব্যাগের আমি দামটা হিসাব করি, হ্যাঁ, তাহলে আসে কত দেখি। ফর এক্সাম্পল প্রথমবার এই মানি ব্যাগের কস্টিং হচ্ছে, আমি প্রথমবার একটা ভেন্ডর হচ্ছে ওয়ানের কাছে আমি টোটাল হচ্ছে 1,000 পিস নিলাম, হ্যাঁ। আমরা চিন্তা চিন্তা করি যে ভেন্ডরের নাম, কোয়ান্টিটি, 1,000 পিস হচ্ছে 200 টাকা করে, বা আরেকটু কম চিন্তাও করতে পারি, 500 টাকা করে, হয়তোবা 200 করে, তার মানে কত আসলো? 10,000 টাকা। আরেকবার আরেকটা ভেন্ডরের কাছ থেকে আমরা একই একই মানি ব্যাগ, আমরা কাছাকাছি মানি ব্যাগে একটা নিয়ে আসলাম, যেটা বা একই মডেলের, তো সেটা হয়তো তার কাছে আমি 200 পিস নিলাম, 150 টাকা করে পাইছি। তো দুইবারই কিন্তু মানে দামটা আলাদা হলো। তাহলে প্রথমবার আমরা কিনলাম 10,000 টাকায়, আর পরের বার হচ্ছে আহ কত আসলো? 15,000 টাকা, না? 10, 15, 3,000। হ্যাঁ, ঠিক আছে কি আমার? আচ্ছা, তাহলে পরের বার হচ্ছে 30,000 টাকা, তাই না? সো 1,30,000 টাকা। তাহলে আসলে মানি ব্যাগ এখন তো বিক্রি করতে আমরা হয়তো বিক্রি করবো 300 টাকায়, তাই না? ফর এক্সাম্পল চিন্তা করি যে মানি ব্যাগটা 300 টাকা বিক্রি করবো। এখন আমরা যদি চিন্তা করি যে প্রথমবার 500 টাকা, আহ, মানে আপনার 500 পিস হচ্ছে 200 টাকা করে আমরা যদি মানে ইয়া করি, পারচেস করি, আর পরের বার যদি 200 পিস 150 টাকা করে পারচেস করি, তার মানে আমার দাম অ্যাভারেজ কস্টিং কিন্তু সেম থাকতেছে না। তার মানে আমার কোম্পানিতে আমি যখন আমার প্রোডাক্টের প্রফিট বের করতে যাব, আমার কিন্তু কস্টিং এর ট্রেসিবিলিটি রাখতে হবে, যে এক্স্যাক্টলি আমি প্রতিবার তার একই দামে কিনে নেই, তার মানে আমার প্রথমবার যে দামে কিনলাম পরের বার হয়তো ডিফারেন্ট দামে কিনতে পারছি, তাই না? তো এই ব্যাপারটা কিভাবে সফটওয়্যার ম্যানেজ করবে, তো এটার জন্য প্রোডাক্ট কস্টিং আমরা দেখছিলাম, তাই না, লাস্ট ক্লাসে। তো আমরা একটু দেখি যে প্রোডাক্ট কস্টিং এর ইয়াগুলা হিসাবগুলো কিভাবে করে, আমরা একটু দেখি। তো আমরা এর আগের ক্লাসে যেটা বলছিলাম যে প্রোডাক্ট ক্যাটাগরিতে আপনি চিন্তা করেন যে আমি একটা নতুন ক্যাটাগরি বানাই, মানি ব্যাগ ক্যাটাগরি, ফর এক্সাম্পল। একটু পরে আমরা এই মানে পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমি একটা সেলেবল ক্যাটাগরিতে মানি ব্যাগ একটা নতুন ক্যাটাগরি বানাইলাম। তাহলে এইটাতে আমরা অ্যাপকো এখন চিন্তা করি যে ফর এক্সাম্পল আমার কোম্পানিতে আমি অ্যাভারেজ কস্টিং এ এই প্রোডাক্টের যত হিসাব নিকাশ আছে অ্যাভারেজে বের করবো। তো অ্যাভারেজে বের করার সুবিধাটা কোথায়, এটা আমরা একটু দেখি, চলেন, হ্যাঁ। তাহলে প্রোডাক্টে যাই, প্রোডাক্টের কনফিগারেশনে। আচ্ছা, তাহলে এইটার প্রোডাক্ট ক্যাটাগরি কি হবে? ক্যাটাগরি হবে অল সেলেবল মানি ব্যাগ। মানি ব্যাগের আমরা কস্টিং মেথড হচ্ছে অ্যাপকো দিলাম, তাই না? অ্যাপকো দেওয়ার পরে মানি ব্যাগ প্রোডাক্টটা বানাইলাম। আর এইটাতে অবশ্যই মানি ব্যাগ একটা গুডস হিসেবে প্রোডাক্ট টাইপ দিতে হবে। আর ট্রাক ইনভেন্টরি, হ্যাঁ, এটা সবাই টিক দিব আমরা এখানে, কারণ আহ, আমরা যেহেতু স্টক ভ্যালুয়েশন দেখতে যাচ্ছি যে এক্স্যাক্টলি আমার কোম্পানিতে মানে কত টাকার প্রোডাক্ট আমি মানে আমার হচ্ছে ভ্যালুয়েশন কত, হ্যাঁ, কত টাকার প্রোডাক্ট পড়ে আছে। মানে আমি তো একবার একই প্রোডাক্ট যদি আমি একবার 200 টাকায় করে নিয়ে আসি, আরেকবার যদি 100 টাকায় করে নিয়ে আসি, তার মানে আমার স্টক ভ্যালুয়েশন কিন্তু ওইভাবে হিসাবটা রাখতে হবে যে আগের বার গেছে 2 লাখ টাকা একই প্রোডাক্ট, আবার পরের বার হয়তো বা একই প্রোডাক্ট আমার মানে আরো কম খরচ যেতে পারে, মানে 1 লাখ টাকা চিন্তা করি। তো এই যে টোটাল 3 লাখ টাকা, তো এই 3 লাখ টাকার ভ্যালুয়েশন কিভাবে সফটওয়্যার বের করবো, এটা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। যে আমার আসলে এক্স্যাক্টলি প্রোডাক্টের কস্টিং কত টোটাল, হ্যাঁ, আমি এটা যদি বের করতে চাই। তো আমাদের কনফিগারেশন এতটুকু, আমরা একটা ক্যাটাগরি বানাবো, দিয়ে হচ্ছে আমরা একটা প্রোডাক্ট বানাই, ক্যাটাগরিটা আমরা সিলেক্ট করে দিব, তার মানে ও হচ্ছে কস্টিং মানে এক্স্যাক্টলি
প্রোডাক্টের কস্টিং কত পড়তেছে, মানে আমি কোম্পানিতে তো সেল করি কিন্তু খরচ কত পড়তেছে সেটা সে বের করে দিবে। হ্যাঁ, তারপরে আরেকটা ইউজ কেস চিন্তা করেন যে এই প্রোডাক্ট নিয়ে আসার সময় আমার ট্রান্সপোর্ট কস্ট গেছে, তাই না? হয়তো বা বাইরে কিছু খরচ গেছে, যেটা হচ্ছে মানে মানে পুরো গাড়ির যে খরচটা, সেটাও কিভাবে এখানে আমার কস্টিং এ আমি মানে খরচটা বের করতে পারি, এটাও আমরা এই এক্সাম্পলে দেখবো। সো আপনি চিন্তা করেন, তাহলে আমরা এখন একটা পার্সেস ক্রিয়েট করি। হ্যাঁ, যে ফর এক্সাম্পল আমি একটা ভেন্ডরের কাছ থেকে এখন একটা প্রোডাক্ট নিয়ে আসবো, মানি ব্যাগ নামে একটা প্রোডাক্ট। ওকে, তাহলে আমরা একটা ভেন্ডর চিন্তা করি। ভেন্ডরের নাম হচ্ছে ফর এক্সাম্পল রিশিল্পী। আচ্ছা, রিশিল্পীর কাছে আমরা মানি ব্যাগ বানাবো। হ্যাঁ, তো মানি ব্যাগ নিয়ে আসতেছি। প্রথমবার আমরা চিন্তা করি যে মানে আমরা অল্প মানে আহ, অল্প পরিমাণে চিন্তা করি, তাহলে হিসাবটা করতে এখন সুবিধা হবে। হ্যাঁ, ফর এক্সাম্পল 10, মানে আমরা যদি 10 পিস তার কাছ থেকে নেই, 10 পিস চিন্তা করি যে আমি পার মানি ব্যাগ 80 টাকা করে পড়ছে। আচ্ছা, ভ্যাট ট্যাক্স এগুলো আমরা হিসাব থেকে বাদ দিই। তাহলে টোটাল মানি ব্যাগের দাম আসলো 800 টাকা, তাই না? তাহলে আমি যদি 10 পিস মানি ব্যাগ 80 টাকা করে নিয়ে আসি, তাহলে টোটাল 800 টাকা পড়তেছে। তাহলে এই মুহূর্তে মানি ব্যাগ আমার যদি এটা কনফার্ম করি, কনফার্ম করে রিসিভ প্রোডাক্ট করি, মানে আমরা যদি এটাকে ফর এক্সাম্পল ধরে নিই যে আমি এটা রিসিভ করছি, তাই না? তো ভ্যালিডেট করলে তার মানে আমার স্টোর, এই যে ডিস্ট্রিবিউশন লোকেশন ডিফল্ট কি স্টোর 1, আমি চাইলে স্টোর 2 দিতে পারতাম, ওই মানে এইটাতে আর যাচ্ছি না। আপনারা জানেন যে স্টোর কিভাবে চেঞ্জ করতে হয়। তো আমি ধরে নিচ্ছি যে আমার স্টোরে টোটাল 10টা মানি ব্যাগ আছে। এখন 10টা মানি ব্যাগের টোটাল দাম কত? 800 টাকা। তাহলে আমার টোটাল ভ্যালুয়েশন কত, স্টক ভ্যালুয়েশন? আমরা যদি এখন ইনভেন্টরিতে আসি, টোটাল ইনভেন্টরি ভ্যালুয়েশনে কত আসে আমরা দেখি। হ্যাঁ, এই যে স্টক ভ্যালুয়েশনে কিন্তু আমি যাচ্ছি। সো ভ্যালুয়েশনে আমি গ্রুপ বাই প্রোডাক্ট করব। তাহলে গ্রুপ বাই প্রোডাক্ট 10টা কোয়ান্টিটি দেখাচ্ছে, টোটাল ভ্যালু হচ্ছে 800 টাকা। মানি ব্যাগে কিন্তু আমি কস্টিং মেথড কি দিয়ে আসলাম? অ্যাভকো দিয়ে আসলাম। অ্যাভকো মানে অ্যাভারেজ কস্টিং, এভিতে অ্যাভারেজ, সিও তে কস্টিং, তো এটাকে অ্যাভকো বলে। আচ্ছা, অ্যাভকোতে আমরা কি পাইলাম? 800 টাকা টোটাল ভ্যালু পাইলাম। মানে আমার এখন 800 টাকার মাল আমার মানে স্টোরে আছে। এখন চিন্তা করেন, পরের বার যদি আমি এই মানি ব্যাগেই সেম মানি ব্যাগ আরেকবার আমরা নেই, তাহলে সেম মানি ব্যাগ আমি আবার রিশিল্পের কাছে এক্সাম্পল নিলাম। ফর এক্সাম্পল এবার নিলাম হচ্ছে 20 পিস, এবং এবার হচ্ছে 80 টাকা করে নিব না, এবার আমি আরেকটু দাম কমছে, তো 70 টাকা করে নিলাম। 70 টাকা করে নিলে 1400 টাকা আসে। হ্যাঁ, 1400 টাকা আসলে আমি যদি এটা সেভ করি, কনফার্ম করি, কনফার্ম করে রিসিভ প্রোডাক্ট করলাম, ফর এক্সাম্পল ধরে নিই যে আমি প্রোডাক্টটা আমার স্টোরে চলে আসছে। তাহলে এবার হচ্ছে আমি 20 পিস রিসিভ করলাম, আগের বার কত রিসিভ করছি? 10 পিস। তাহলে টোটাল 30 পিস হওয়ার কথা। হ্যাঁ, আমি যদি স্টক ভ্যালুয়েশনে আবার যাই, টোটাল কোয়ান্টিটি দেখাচ্ছে 30 পিস, মানে আমার এই মুহূর্তে স্টোরে টোটাল 30 পিস মানে প্রোডাক্ট, মানে 30 পিস মানি ব্যাগ স্টোর আছে। কিন্তু এটা টোটাল ভ্যালু কত? 2200 টাকা। তার মানে প্রথমবার হচ্ছে 800 টাকা, আর পরের বার হচ্ছে কত টাকা আসলো? 2200 টাকা, তাই না? এখন যদি আমরা হিসাব করি যে কিভাবে মানে এটার অ্যাভারেজ কস্টিং তাহলে কত হবে, সবাই বলতে পারবেন কেউ? অ্যাভারেজ কস্টিং কত আসে? মানে আমি যদি এখন প্রোডাক্ট বিক্রি করি, পার প্রোডাক্টের দাম কত আসবে, আমি কিভাবে হিসাব করব, কেউ বলতে পারবেন এখানে? যে অনলাইনে শুনতে যাচ্ছি। উম, হ্যাঁ, কেউ অ্যান্সার দিতে পারবেন যে মানে আমার পার প্রোডাক্টে কত টাকা করে প্রোডাক্টের গায়ে পড়লো, তাহলে কিভাবে বের করব? কেউ যদি, হ্যাঁ, বলতে পারেন আমাকে জানাবেন। তবে আনমিউট করে থাকি, সমস্যা নেই। হ্যাঁ, আনমিউট করে ৭৩ থাকি। টাকা ৩০ পয়সা হবে এখন। জি। ৭৩ টাকা ৩০ পয়সা। আচ্ছা, এটা কিভাবে বের করব? এটা আপনার এখন ২২০০ কে ৩০ দিয়ে ভাগ দিবেন তাহলে তো বের ওকে, হয়ে ওকে, যায়। হ্যাঁ, হ্যাঁ, রাইট, রাইট। তাহলে 73 টাকা 33 পয়সা, তাই না? তো তার মানে আমার প্রোডাক্টের গায়ে এই দামটা পড়তেছে, এটা টোটাল কোয়ান্টিটি দিয়ে ভাগ করতে হয়। এখন যদি আমি প্রোডাক্টে আসি,
এই যে আমি যদি প্রোডাক্টে যাই, তাহলে মানি ব্যাগে এই যে 73 টাকা 33 পয়সা সবাই দেখতে পাচ্ছে। জি। হ্যাঁ হ্যাঁ, এইটাই বললাম। হ্যাঁ, তার মানে আমার কিন্তু মানে এই আমি যদি অ্যাপ মানে অ্যাভারেজ কস্টিং প্রোডাক্টের ক্যাটাগরিতে না দিতাম অল মানি ব্যাগে গিয়ে, তাহলে কিন্তু এই কস্টিংটা আসতো না। তার মানে আমার পুরো কোম্পানিতে আমার মানে আসলে প্রোডাক্টের গায়ে কত পড়তেছে, খরচটা কত পড়তেছে, এইটা আমি অ্যাভারেজ কস্টিং দিয়ে আসলে সফটওয়্যার অটো করে নিচ্ছে। এটা কিন্তু অনেকগুলো ইউজ কেস আছে, আরো দেখাচ্ছি আমি। তার মানে আমার কিন্তু এটা একটা অ্যাডভান্টেজ যে আমার প্রোডাক্টের কস্টিং আলাদা করে স্ট্যান্ডার্ড প্রাইসে রাখলে কিন্তু ওই হিসাবটা সে দেখাইতে পারে না। সো এই কারণে এভারেজ কস্টিংটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট মানে বিভিন্ন কোম্পানির জন্য, যে আসলে ভাই আমার খরচ কত পড়তেছে প্রোডাক্টে, তাহলে প্রফিট যখন আমরা বের করব, ফর এক্সাম্পল আমরা যখন অ্যাকাউন্টিং ক্লাস নিব যে পার প্রোডাক্টে কিরকম করে প্রফিট আসতেছে, আমরা কিন্তু সহজে ট্রেস করতে পারবো, তাই না? সো এই এই জায়গাটা বলতেছি। আচ্ছা, এখন আমরা পরের ইয়াতে যাই। তাহলে আমি কিভাবে ক্যালকুলেশন হচ্ছে এটা আমরা বুঝতে পারতেছি যে আমি প্রত্যেকবার যখনই অর্ডারটা ক্রিয়েট করতেছি এবং রিসিভ করতেছি, তখন সেটার একটা অ্যাভারেজ কস্টিং সফটওয়্যার ক্যালকুলেট করে নিচ্ছে কিভাবে আগের কোয়ান্টিটি পরের কোয়ান্টিটিকে যোগ করে তারপরে ডিভাইড বাই টোটাল, মানে আমার মানে যে প্রাইসটা আছে এটাকে ডিভাইড করে ভ্যালু টোটাল ভ্যালুয়েশনকে ডিভাইড করলেই আমি ইয়াটা পাচ্ছি, তাই না? সো এখান থেকে আমি দেখতে পারি স্টক ভ্যালুয়েশন থেকে। এখন যদি স্টক ভ্যালুয়েশন ডিটেল আমরা যাই, এই যে এখানে আমরা দেখি প্রথমবার 10 টাকা, 10টা কোয়ান্টিটি 800 টাকা দাম পড়ছে, পরে হচ্ছে 20টা আমরা 20 পিস মানি ব্যাগ নিয়ে আসছি 1400 টাকা দাম পড়ছে। তার মানে এই টোটালটা করে সে অলওয়েজ প্রোডাক্টের যে মানে কস্টিং, ওখানে আপনাকে একটা রিপোর্ট দিয়ে দেয় যে প্রোডাক্টের এক্সাক্ট কস্টিং কত। আচ্ছা, এখন এতটুকু হইলো। এখন চিন্তা করেন আমাদের কিছু গাড়ি ভাড়া আছে, তাই না? যে এই প্রোডাক্ট নিয়ে আসতে গেলে আমাকে কিছু গাড়ি ভাড়া দিতে হয়েছে হয়তো বা। এইভাবে চিন্তা করি যে গাড়ি ভাড়াটা যদি এখন হিসাব করি, আহ ইয়াতে আসি, তাহলে আমরা গাড়ি আমাদের রিসিপ্ট গুলা কোত্থেকে দেখতে পাবো? ইনভেন্টরি থেকে। তাহলে ইনভেন্টরি ড্যাশবোর্ডে আসলে আমরা এখান থেকে যদি দেখি যে অল, তাহলে আমাদের লাস্ট যে দুইটা বানাইলাম সেই দুইটাতে যাই। এটা হচ্ছে এইচপি প্রিন্টার। আচ্ছা, এখান থেকে আসি রিসিপ্ট। লাস্ট হচ্ছে 11 এবং 12, এই দুইটা আমরা বানাইলাম, তাই না? মানি ব্যাগ 11 12। এইটার মানে ডাব্লিউএস মানে আমার স্টোরের নাম্বার কত, স্টোর কত, স্টোরের যে একটা ইনক্রিমেন্ট নাম্বার থাকে 8 নম্বর এবং 9 নম্বরে আমি মানি ব্যাগটা কিনছি, তাই না? এখন গাড়ি ভাড়া হয়তোবা প্রথমবার 10টা কিনতে আবার হয়তোবা গাড়ি ভাড়া হয়তোবা লাগছে হয়তো, ফর এক্সাম্পল চিন্তা করি যে গাড়ি ভাড়া হয়তোবা এর পিছনে আমার এই 10টা মানি ব্যাগ আনতে আমার 200 টাকা হয়তোবা টোটাল গাড়ি ভাড়া পড়ছে, বা কুরিয়ারে আমি নিয়ে আসছি 200 টাকা, আমি চিন্তা করি। হ্যাঁ, তারপরে পরের 20টা আনতে হয়তোবা আমার গাড়ি ভাড়া বা কুরিয়ারের খরচ যদি চিন্তা করি ফর এক্সাম্পল মানে 300 টাকা আমি চিন্তা করি। তো এইটা কোথায় ক্রিয়েট করতে হয় দেখেন, আমি দেখাই। আমার যদি ল্যান্ডেড কস্ট মানে আমি যদি যেটাকে মানে গাড়ি ভাড়া বলতেছি বা মানে কুরিয়ার খরচ বলতেছি, এটাকে উর্দুতে কি বলে? ল্যান্ডেড কস্ট বলে। মানে আপনার ল্যান্ড মানে ল্যান্ডিং কস্ট যেটা পড়ে মানে ভাড়া যেটা আসে সেই ভাড়াটাকে ল্যান্ডেড কস্ট, যেটা সেটিংসে অন করে দিতে হয়। হ্যাঁ, আমি যদি কনফিগারেশনে আসি, তো আমরা এখানে একটা অপশন পাবো যেটার নাম হচ্ছে ল্যান্ডেড কস্ট। আমরা এটা সবাই ইনাবল করে দিব। হ্যাঁ, আচ্ছা, যদি ইনাবল করে দিই তাহলে অপশনটা পাবো। ওকে, আচ্ছা, সবাই এখানে একটা নতুন মেনু পাবো আমরা, যেটার নাম হচ্ছে ল্যান্ডেড কস্ট। এখন আমরা চিন্তা করি আমার ইন ডাব্লিউএস ইন এর 9 এবং 8 এই দুইটাতে আমার এই মানি ব্যাগটা আমি রিসিভ করছি। এখন আমি ল্যান্ডেড কস্টটিকে বলতে যাচ্ছি যে আমি যদি 9 নম্বরে যাই ডাব্লিউএস 9, যে আবার মানি ব্যাগের দাম পড়ছে, মানি ব্যাগ 10টা নিয়ে আসতে খরচ পড়ছে টোটাল হয়তোবা 200 টাকা বা 300 টাকা, যেটাই চিন্তা করি। হ্যাঁ, এখান থেকে আমরা রেফারেন্সটা দেখেছি ভাই। 9 নম্বরে হচ্ছে 20টা নিয়ে আসছে। তো এটার জন্য একটা প্রোডাক্ট বানায় রাখতে হয় যেটাকে ল্যান্ডেড কস্ট বলে। আমি ইনিশিয়ালি আমরা একটা ল্যান্ডেড কস্ট নামে একটা প্রোডাক্ট বানায় রাখবো। এই এই প্রোডাক্টটা শুধুমাত্র ল্যান্ডেড কস্টে ইউজ হবে আর অন্য কোথাও ইউজ হবে না। হ্যাঁ, এটা যদি আমি ডিটেল দেখতে চাই, এটা একটা সার্ভিস হিসেবে অ্যাড হয়। আমরা যদি এটা ভিতরে যাই, আমরা দেখবো যে গুডস হিসেবে এটা তৈরি হয়নি, সার্ভিস হিসেবে। এটা একটা পার্টিকুলার মানে আমরা অনেক সময় খাত বলি না, যে আহ খাতগুলা কিভাবে ক্রিয়েট করবে, এই খাতটাকে উর্দুতে আসলে সার্ভিস হিসেবে অ্যাড করে। যে
আপনার যে কুরিয়ারের খরচ যাচ্ছে বা ইয়া, এগুলো এডিশনাল কস্ট অনেকভাবে হইতে পারে, হ্যাঁ। সো ওইটা এখানে ক্রিয়েট করা যায়। আচ্ছা, এখানে ইকুয়াল আর স্প্লিট, স্প্লিট এই অনেকগুলা মেথড আছে, বাট মোস্টলি হচ্ছে ইকুয়াল হিসেবে, মানে আমি যে এই মানে 9 এবং 8, হ্যাঁ, চাইলে দুইটার জন্য একসাথে খরচ দিতে পারি, আর আলাদা আলাদা করেও দিতে পারি। আমরা তো দুইবারই নিয়ে আসলাম মানি ব্যাগটা, তাই না? তো আমরা দুইটার খরচ সফটওয়্যারে একবারই উঠাইতে পারি, অথবা চাইলে আলাদা আলাদা করে উঠাইতে পারি দুইবার। অনেক সময় হয় না যে আমার পুরা মাসের ট্রান্সপোর্ট কস্ট হয়তো বা একবারই হিসাব করবো, যে এই পুরা মাসের যত খরচ হয়েছে স্টোরে অনেকগুলো প্রোডাক্ট নিয়ে আসতে, সেটার খরচ টোটাল আমি ডাব্লিউএস এর মানে রিসিপ্ট অপারেশন গুলো এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। আচ্ছা, এটা গেল হচ্ছে ব্যাপার। তো আমরা একটা জাস্ট চিন্তা করি, 9 নম্বর স্টোর অপারেশনে আমি ধরে নিই যে খরচ হচ্ছে হয়তোবা 200 টাকা। আচ্ছা, স্টক ভ্যালুয়েশন মানে আমি যদি এখন এখানে একটা হিসাব দেখাই যে 30টা কোয়ান্টিটি আমার নিয়ে আসতে খরচ পড়ছে 2200 টাকা, এখন যদি আমি এখানে 200 টাকা দিই, তাহলে স্টক ভ্যালুয়েশন আসলে কত আসবে, কেউ বলতে পারবেন? মানে আমার এই প্রোডাক্ট গুলো নিয়ে আসতে আমার 200 টাকা ল্যান্ডেড কস্ট গেছে, মানে আমার ট্রান্সপোর্ট বিল গেছে বা কুরিয়ার খরচ গেছে, তাহলে টোটাল ভ্যালু আসলে কত আসা উচিত মানে এখানে? 400, 2400 জি, হবে। জি। 2400 হবে, 2400। আচ্ছা, 2400 হওয়ার কথা, তাই না? আচ্ছা, দেখি আমরা তাহলে, আমরা যদি এটা বাদ দেই, 2400 হয়েছে, তাই না? তার মানে আমার আসলে এক্স্যাক্টলি প্রোডাক্টের কস্টিং তো বাড়ছে, তাই না? ওই প্রোডাক্টের পেছনে যত জায়গায় খরচ হবে সেইটা কি করবে, ওডু এই সবগুলা ফর্মুলা সে অ্যাপ্লাই করবে। তার মানে আমার 30টা প্রোডাক্ট নিয়ে আসতে গিয়ে খরচ পড়ছে কত, 2400 টাকা। তার মানে স্টক ভ্যালুয়েশন কি সবার ক্লিয়ার? যে স্টক ভ্যালুয়েশন সবগুলো ট্রেস করে যে আমি কোন জায়গায় কত টাকা দামে কিনলাম, তারপরে কবে কিনলাম, এবং কোন কত টাকা ল্যান্ডেড কস্ট পড়ছে। এই ল্যান্ডেড কস্ট কিন্তু শুধু এক জায়গায় আপনি চিন্তা করিয়েন না, ল্যান্ডেড কস্ট অনেকগুলা টাইপের হইতে পারে। আমার এখানে কুরিয়ার গেছে কারোর জন্য, হয়তো আদার্স আরো অনেক খরচ যায়, তেলের খরচ যায়, এই খরচগুলো সবই কিন্তু এখানে অ্যাড করা যায়। আমি ক্লিয়ার করতে পারছি? সো এই সবগুলা খরচ এখানে আমি অ্যাড করে দিলে আমার কোথায় এটা ইম্প্যাক্ট করবে, ল্যান্ডেড কস্টে। মানে আমি এক্স্যাক্টলি যদি এই 200 টাকা বাড়ে, আমি যদি প্রোডাক্টে এখন আসি, তার মানে প্রোডাক্টের কিন্তু কস্টিংটা চেঞ্জ হয়ে যাবে, কস্টিংটা এখন মানে কস্টিংটা একটু বাড়বে, তাই না? 73 টাকা ছিল না, এখন দেখবো যে একটু বাড়ছে, কারণ ওই 200 টাকা তো অ্যাপ্লাই হবে। মানে 73-এর সাথে এই 200 টাকা সে ক্যালকুলেট করে টোটাল পার প্রোডাক্টে দাম পড়ছে 80 টাকা। ঠিক আছে? তার মানে আমি এখন কোম্পানিতে আমার মানি ব্যাগ নিয়ে আসতে গেলে আসলে একটা আমার আইডিয়া হচ্ছে যে একটা মানি ব্যাগে আমার 80 টাকা খরচ হয়। আমি তাহলে এটা সেল করব কোথা, আমি ইজিলি বের করতে পারবো না যে আমার এটা এখন 100 টাকা যদি বিক্রি করি তাহলে আমার জন্য লাভ প্রফিট থাকতেছে। সো এইটা খুব সহজে হিসাব করা যায়। আর এটা যদি ম্যানুয়ালি করতে যাই, এই ম্যানুয়ালি যারা ব্যবসা করে বা যারা এগুলো ট্রেস করে না, তারা কিন্তু এগুলোতে লস করে ফেলে, হ্যাঁ। সে আসলে জানেই না তার আসলে কখন মানে তার প্রোডাক্টে কত টাকা গায়ে পড়তেছে, এটা কেউই জানে না, হ্যাঁ। যারা এক্সেলে হিসাব করে বা অন্য কিছুতে এই হিসাবগুলো তখন আর মানে প্রপারলি করতে পারে না। তো আমরা এই আহ, মানে প্রোডাক্ট কস্টিং মেথড এবং ল্যান্ডেড কস্ট, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যে আমার এক্স্যাক্টলি প্রোডাক্টের পুরো ট্রেসিবিলিটির জন্য যে আমার প্রোডাক্টের গায়ে কত পড়তেছে, আমি আসলে এখন বিক্রি করা উচিত কত। কারণ আমার শোরুমের খরচ বা অন্যান্য খরচ বাদ দিয়ে আমার এক্স্যাক্টলি প্রোডাক্টের গায়ে কত পড়বে সেলস প্রাইস, সেটা আমি ইজিলি তখন মানে নির্ধারণ করতে পারবো যে আমার এটা কত টাকায় বিক্রি করা উচিত। এটা এখন 200 টাকা বিক্রি করলো, আমার 120 টাকা থাকতেছে রেভিনিউ হিসেবে। আচ্ছা, এইটা গেল হচ্ছে আমাদের মানে আমরা যে কনসেপ্টটা শেয়ার করতে চাইছি যে প্রোডাক্ট কস্টিং আর ল্যান্ডেড কস্ট। এখন চিন্তা করেন যে আমার পরের যে 20 পিস আমরা নিয়ে আসলাম, সেই 20 পিসের 10 পিস রিটার্ন হবে। আচ্ছা, রিটার্ন হলে কি প্রোডাক্টের কস্টিং এ কোনো চেঞ্জ আসবে, মানে কেউ বলতে পারবেন? আচ্ছা, প্রোডাক্ট রিটার্ন করবো ভেন্ডরকে, যে 20টা নিয়ে আসার পর 5টা মনে হয়েছে যে 5টা ছেঁড়া দিছে, ছেঁড়া মানি ব্যাগ দিছে, তাহলে কি আমার মানে প্রোডাক্ট কস্টিং চেঞ্জ হওয়া উচিত না? প্রোডাক্ট কস্টিং কি ভাই চেঞ্জ হওয়া উচিত? হুম। কারণ প্রোডাক্টের কস্ট তো সেমই থাকে। না, না, কস্টিং কস্টিং বলতে আবার বুঝাই, কস্টিং বলতে আমরা ওইটাকে বোঝাচ্ছি যে এক্স্যাক্টলি আমি অ্যাপ দিছি অ্যাভারেজ কস্টিং, মানে আমার খরচ কত টাকা পড়তেছে সফটওয়্যার সবসময় কম্পিট করবে। মানে আমি তো আসলে মানে সবগুলো ইনপুট দিচ্ছি, তাই না? সো যদি আমার রিটার্ন হয়,
তাহলে আমার ল্যান্ডেড কস্ট মানে চেঞ্জ হবে না, মানে আমি যে ল্যান্ডেড কস্টটা দিলাম ও ফর হ্যাঁ এক্সাম্পল। হ্যাঁ হ্যাঁ, ওভারঅল কস্টটা চেঞ্জ ব্র্যান্ডেড হবে। কস্ট চেঞ্জ হবে, আবার তো এভারেজ প্রাইস তো চেঞ্জ হবে, কারণ রাইট, সবার সাথে রাইট। আমি কম কম বলছি। হ্যাঁ, 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 তো ওই কারণে প্রোডাক্টের কিন্তু কস্টিং চেঞ্জ হওয়া স্বাভাবিক। তো আমি একটা মানে তাহলে দেখাই রিটার্ন কিভাবে করতে হয়। মানে ফর এক্সাম্পল ভেন্ডরকে আমি রিটার্ন করব, তাহলে আমি এখন অপারেশন গিয়ে রিসিপ্টে আসবো। রিসিপ্টে আসার পরে আমরা ধরি যে 9 নম্বর, 9 নম্বর 10, সরি, WS 9 নম্বরে আসি। আচ্ছা, এখন আমার মনে হয়েছে যে 20 পিসের 5 পিস রিটার্ন হবে। এখানে সবাই একটা রিটার্ন অপশন দেখতে পাবেন। এটা কখন অ্যাভেলেবল হয়, যখন আমার রিসিপ্টটা ডান হয়ে যায়। রিসিপ্ট এবং ডেলিভারি অর্ডার এগুলো নিয়ে কারো কোনো কনফিউশন নাই, আমি শিওর। আচ্ছা, আমি কিছু কিছু ওয়ার্ড এখন বারবার বলতেছি আর বোঝাচ্ছি না, হ্যাঁ। সো রিটার্ন আমি যদি করি, রিটার্ন করার সময় ও বলতেছে যে কত পিস রিটার্ন করতে চাও তুমি ওই ভেন্ডরকে। তাহলে আমি যদি 5 পিস রিটার্ন করি, এখানে রিটার্নে চাপ দিব। তাহলে রিটার্ন যদি করি, এটার ভ্যালিডেট করতে হয় যে কনফার্ম করতেছি ফর এক্সাম্পল, হ্যাঁ। তো ভ্যালিডেট করলে তার মানে এটা রিটার্ন কিন্তু ডান। আমি যদি এখন ব্যাক করি, দেখবেন যে এটার জন্য আরেকটা রিসিপ্ট তৈরি হয়েছে। ওই আমি যদি রিসিপ্ট গুলাতে আসি, দেখেন আমার 8, 9 এবং এইখানে রিসিপ্ট যদি বাদ দেই, এই যে 9 নম্বর, এখান থেকে আরেকটা 12 নামে একটা আরেকটা ডিফারেন্ট রিসিপ্ট রয়েছে। এখান থেকে এই যে যদি আসি, সরি 7, হ্যাঁ, WS আউট রিসিপ্ট, তার মানে আমার ইনভেন্টরিতে আউট কেন দেখাচ্ছে, ইনভেন্টরি থেকে যেহেতু আমার কমে গেছে, তার মানে সে আউটে নিয়ে গেছে, হ্যাঁ, নাম্বারটা। আচ্ছা, তাহলে এখন যদি আমি স্টক ভ্যালুয়েশনে আসি, স্টক ভ্যালুয়েশনে যদি টোটাল ভ্যালুটা দেখি, তাহলে দেখেন প্রোডাক্টের দাম কিন্তু কমে গেছে 2200 টাকা থেকে। মানে তার মানে সে ল্যান্ডেড কস্ট, মানে আমরা যদি এখানে আসি, এই যে ল্যান্ডেড কস্টে, আমি দেখবো যে এর ভিতরেও চেঞ্জটা দেখাচ্ছে। এটা কোথায় দেখে, ভ্যালুয়েশন অ্যাডজাস্টমেন্ট। মানে আমি চিন্তা করি যে 20টা প্রোডাক্ট আমি 1400 টাকায় কিনে আনছি। এখন এই মানে আমি যখন ফেরত দেবো, ফেরত দেওয়ার সময় তো এই 200 টাকা আবার মানে আমার মানে খরচ হবে, তাই না? সেই 200 টাকা সে আবার কি করছে, মাইনাস করে দিছে। সে এটা অ্যাজিউম করে যে আমার ল্যান্ডেড কস্টটা আবার হচ্ছে মাইনাস করে তারপরে টোটাল ভ্যালুটাকে নিয়ে আসে। এটুকু ক্লিয়ার সবাই? কারো কোনো কোয়েশ্চেন? জি, কোয়েশ্চেন ক্লিয়ার, থাকলে। জি, ক্লিয়ার স্যার। আচ্ছা, আচ্ছা। তার মানে আমি যেই অপারেশন গুলো করতেছি, মানে প্রোডাক্ট, মানে আমি যেটা বললাম ক্যাটাগরিতে গিয়ে প্রোডাক্ট কস্টিং এর মেথড দিলাম, তারপরে প্রোডাক্টে গিয়ে আমরা কনফিগার করে ওই ক্যাটাগরি সিলেক্ট করলাম, দেন পার্সেস যখন করতেছি বা রিসিভ করতেছি, তখন এটা অটোমেটিক্যালি ওই কস্টিংটা সে ক্যালকুলেশন করে নেয়। এমনকি ল্যান্ডেড কস্ট দেওয়ার পরেও সে কস্টিংটা আপডেট করতেছে। আবার হচ্ছে রিটার্ন করার পরেও কস্টিংটা আপডেট হচ্ছে, কারণ রিটার্ন করার সাথে সাথেই সে ল্যান্ডেড কস্টের ওই ভ্যালুটা মাইনাস করে দিচ্ছে। তার মানে আমার এক্স্যাক্টলি প্রোডাক্টের মানে দাম কত যাচ্ছে সেটা কিন্তু আর আমার বের করা লাগতেছে না এক্সেলে। ওকে, এটা কিন্তু প্রত্যেকটা কোম্পানি সাফার করে। আপনারা হয়তো বা এই ধরনের কোম্পানিতে কাজ করছেন কিনা আমি জানি না, কেউ প্রোডাক্টের কস্টিং এ জানে না। মানে তার যে মানে একটা শোরুমের বিল বা ল্যান্ডেড কস্ট কুরিয়ার হিসেবে যে বিলটা যাচ্ছে, বা ভ্যানে এমনকি অনেক প্রোডাক্ট আছে যে আসার পরে দেখা যাচ্ছে মানে কিছু ট্রান্সপোর্টে আবার আলাদা বিল যায়, যেমন কিছু মানে ওই লোক নিতে হয় না বাইরে, যার প্রোডাক্ট গুলো আবার উঠায় দেয়। এই যে যত খরচ আছে, এই খরচগুলা কিন্তু অনেকেই কি করে না, ট্রেস করে না। ট্রেস না করার কারণে আপনার স্টক ভ্যালুয়েশনে আপনি কিন্তু প্রপার রিপোর্টটা পাবেন না, ফিচার্সটা থাকলেও, হ্যাঁ। এই ফিচার্সটা আমাদের মানে কাজ হচ্ছে এই ফিচার্স গুলোকে ইউজ করে ওই কোম্পানিকে অ্যাডভান্টেজটা দেওয়া। মানে আমরা যেই কোম্পানিতেই, আমরা নিজের কোম্পানিতে চালাই না কেন বা কোনো কোম্পানিকে যদি ক্লায়েন্টকে দেই, তখন আমরা এই প্রপার মানে ইউজ কেস গুলো তাকে বলতে হবে, না হলে তো ওই কোম্পানি এই অ্যাডভান্টেজ গুলো নিতে পারবে না, হ্যাঁ। আচ্ছা, এইটা হচ্ছে প্রোডাক্ট কস্টিং, রিটার্ন এবং ল্যান্ডেড কস্ট, এতটুকু আমি দেখাইলাম, হ্যাঁ। সো এই ইউজ কেসটা আই হোপ যে আপনারা প্র্যাকটিস করলে আরো ক্লিয়ার হবেন। আচ্ছা, ইনভেন্টরি স্ক্র্যাপ, এটা একটু শর্টলি দেখাই দেই। এর আগের ক্লাসে আমি দেখাইছি যদিও বা, তারপরও স্ক্র্যাপ কখন ইউজ করি আমরা, মানে কেউ বলতে পারবেন? লাস্ট ক্লাসে মনে হয় দেখাইছি যে স্ক্র্যাপ কখন ইউজ করি আমরা। স্ক্র্যাপ মানে হচ্ছে স্যার বাতিল, যেগুলো হচ্ছে আমাদের মানে প্রোডাক্ট আসলে মানে যেগুলো আমরা সেল করতে পারবো না, বা হ্যাঁ, ড্যামেজ প্রোডাক্ট গুলোকে আমরা রাখতে পারি আর কি scrap। হুম, হ্যাঁ, আমরা এটাকে বলতেছি ড্যামেজ প্রোডাক্ট, তাই না? সো স্ক্র্যাপ ভাষাটা ওডুতে আসলে স্ক্র্যাপ বলে ওই মানে ছেঁড়া কাটা প্রোডাক্ট। আসলে এটা ড্যামেজ প্রোডাক্ট, মানে যেই প্রোডাক্টটা আমার ইউজ হবে না, ওই প্রোডাক্ট গুলোকে আমরা স্ক্র্যাপে ফেলবো। স্ক্র্যাপ কিভাবে ক্রিয়েট করতে হয় বলছিলাম মনে হয় যে, তো মানি ব্যাগ আমার এমন দুইটা মানি ব্যাগ বের হইছে,
যেই দুইটা মানি ব্যাগ মানে অনেকদিন থেকে পড়ে আছে, বিক্রি হয়নি বা ড্যামেজ হয়ে গেছে, সেই দুইটা মানি ব্যাগ আমি এক্সাম্পল স্টোর 1 থেকে ড্যামেজে নিয়ে যাব, তখন এটা কি করে স্ক্র্যাপ লোকেশনে পাঠায় দেয়। হ্যাঁ, সো আমি যদি এটা ভ্যালিডেট করি তাহলে এটা স্ক্র্যাপে চলে গেছে। এখন যদি আমি টোটাল ভ্যালুয়েশনে আসি, 25টার জায়গায় কয়টা দেখতে পাবো? দাঁড়ান, 25টার জায়গায় 30টা দেখতে পাবো। ঠিক আছে, তার মানে দুইটা প্রোডাক্ট আমার বাদ গেছে। এখন স্ক্র্যাপের রিপোর্টটা সে ওইভাবে আপডেট করতেছে, আমি ডিটেল এখানে ট্রেসিবিলিটি দেখতে পাচ্ছি। হ্যাঁ, ও স্টক ভ্যালুয়েশন কিন্তু আপডেট করে নিছে, কারণ দুইটা অলরেডি কমে গেছে, তার মানে টোটাল ভ্যালু তার কমে গেছে। এবং আমার যদি প্রোডাক্ট কস্টিং এ আসি, প্রোডাক্ট কস্টিংটাও মানে সে ওইভাবে আমাকে হিসাব করে দিচ্ছে। প্রোডাক্ট কস্টিং 80 টাকা। আচ্ছা, এই মানে ড্যামেজ করার পরে প্রোডাক্ট কস্টিং কি আপডেট হয়নি কেন, এই বিষয়ে কারো কোনো কনফিউশন আছে? আমি যে ড্যামেজ প্রোডাক্ট মানে ড্যামেজে নিয়ে গেলাম দুইটা, তারপরে কিন্তু কস্টিং আপডেট হয়নি, এটা ঠিক আছে না? জি স্যার, ঠিক আছে। হ্যাঁ, কেন ঠিক আছে কেউ বলবেন? মানে এই 80 টাকা বেসিক্যালি চেঞ্জ হইলো না কেন? মানে আমি তো দুইটা ড্যামেজে নিয়ে গেলাম, আমার এই দুইটা ড্যামেজ, তাহলে কস্টিংটা চেঞ্জ হওয়ার কথা না? তার কারণ তো হচ্ছে আমি তো এটা কাউকে রিটার্ন করে নেই, বা আমি যে টাকাটা খরচ করছি ওইটার মধ্যে ইনক্লুডেড হয়ে গেছে, বাট এটা হুম, আমার লসের মধ্যে পড়তেছে আর কি। এক্স্যাক্টলি। হ্যাঁ হ্যাঁ, না না, রাইট রাইট, মানে তার মানে আমার তো কস্টিং আগেই হয়ে গেছে, এখন এটা তো আর রিটার্নে যাচ্ছে না, এইটাই। হ্যাঁ, রিটার্ন গেলেই একমাত্র কস্টিংটা চেঞ্জ হয়, বাট আমার তো প্রোডাক্টটা আসলে লস হিসেবে এটা, মানে আমার নিজস্ব একটা খরচ, সো কস্টিং চেঞ্জ হবে না। আচ্ছা, ওকে, স্ক্রাপ তাহলে বুঝলাম। এখন আমরা একটা পরের কনসেপ্টে যাব, রিপ্লেনিশমেন্ট। হ্যাঁ, রিপ্লেনিশমেন্ট শব্দটা একটু কঠিন বলতে, আমরা রিপ্লেনিশ বলতে পারি। রিপ্লেনিশ বলতে এরকম একটা ইউজ কেস আপনি চিন্তা করেন যে কোম্পানিতে, সরি আমি একটু পানি খেয়ে নিচ্ছি। তো আপনারা একটা ইউজ কেস চিন্তা করেন এরকম যে, ফর এক্সাম্পল আপনারা ওই শোরুম গুলো দেখেন না, যে আহ, কিছু কিছু তাক আছে, যেই তাকে কিছু তাকে জামা রাখতে হয়, কিছু তাকে হয়তো বা পাঞ্জাবি রাখতে হয়। তো দেখবেন যে সব সময় কিন্তু তাদের একটা মাথায় হেডেক থাকে যে পাঞ্জাবি যেন একবারে শূন্য না হয়ে যায়, তাই না? এই ইউজ কেসটা কিন্তু প্রত্যেকটা কোম্পানিতে লাগে, যে আমার এই প্রোডাক্ট এক্স্যাক্টলি কত পিস থাকা লাগবে মিনিমাম, এর বাইরে যখন চলে যাবেন। ফর এক্সাম্পল আমার পাঞ্জাবি রেগুলার শোরুমে 100টা থাকতে হবে, এখন তারা 100টা নিয়ে আসছে, এখন সরি 100 পিস, মানে 100 পিসের বেশি নিয়ে আসছে, ফর এক্সাম্পল 500 পিস নিয়ে আসছে, কিন্তু তার মানে মিনিমাম পাঞ্জাবি তাদের একটা মানে ইয়া হচ্ছে যে 100 পিস মিনিমাম শোরুমে সাজানোর জন্য 100 পিস লাগবে, না হলে শোরুমের ওই জায়গাটা কি দেখাবে, ফাঁকা দেখাবে, তাই না? মানুষ তো কাস্টমার ঢুকলে ফাঁকা দেখতে চায় না, কালেকশন কি কেউ এরকম চায় যে কালেকশন মানে না থাকলে তো আর ওই শোরুম আসলে কেউ যাবে না, তাই না? তার মানে তার একটা কিন্তু আগে থেকে আইডিয়া করতে হয় যে আমার শোরুমের প্রত্যেকটা জায়গায় কতগুলা করে প্রোডাক্ট লাগবে। তো এইটাই আসলে রিপ্লেনিশমেন্টেই মানে দিয়ে ওটুতে সলভ করতে হয়, যে আমি আগে থেকে আমাকে ফরকাস্ট যদি কেউ দেয়, যে আমাকে যদি সফটওয়্যার আগেই জানায় দেয়, ভাই তোমার এই প্রোডাক্ট তুমি তো 100 পিস করে রাখতে চাইছিলা, বাট এই প্রোডাক্ট এখন 100 পিস নাই, তোমার এই প্রোডাক্ট এখন 20 পিস আছে, তার মানে এই যে গ্যাপ 80টা পিস, এই 80 পিসটাকেই রিপ্লেনিশমেন্টে হিসাব করে বের করা যায়। মানে সফটওয়্যারকে যদি আগে থেকে আমি জানাই দিতে পারি যে ভাই এই প্রোডাক্ট যখনই 100 পিসে নামবে, তখনই তুমি আমাকে একটা নোটিফিকেশন দিবা বা একটা ওয়ার্নিং দিবা, বা আমি কোন একটা জায়গায় রিপোর্টটা দেখতে পাবো। ক্লিয়ার সবাই যে রিপ্লেনিশমেন্ট কোন জায়গাটাকে আমি বলতেছি? আচ্ছা, এই- এই, ক্লিয়ার আহ, স্যার। আচ্ছা, আমি যদি এখন সফটওয়্যারে আসি, সো এটা হচ্ছে অপারেশনস এর প্রকিউরমেন্টের একটা পার্ট। হ্যাঁ, এটা কিন্তু ওই যে আপনার স্বপ্ন বা ইয়া এগুলোতে কিন্তু প্রত্যেকটাতেই রিপ্লেনিশমেন্ট ইউজ করে। আপনি যদি স্বপ্নের মধ্যে কোনো একটা সুপার শপ চিন্তা করেন, কোন একটা সুপার শপ আপনার ভাই ব্রাদার ওপেন করবে, আহ, এখানে বলতেছে যে আপনি একটা সুপার শপ ভাই একটা সফটওয়্যার দেন, তাহলে আপনি দিতে পারবেন না? ওই সুপার শপকে আপনি রিপ্লেনিশমেন্ট দিয়ে দিলেন যে ভাই আমি, আমার সফটওয়্যার তো একটা দারুণ জিনিস আছে, যেটা আপনাকে হিসাব করে বের করে দেয় যে এক্স্যাক্টলি কখন আপনার কোন প্রোডাক্ট নিচে নেমে গেছে, মানে আপনার যেটা রাখা উচিত তার থেকে নিচে নেমে গেলেই আপনাকে অপশনটা বলে দেবে। তো এখানে রিপ্লেসমেন্ট আমি একটু দেখাই। এখানে নিউতে ক্লিক করতে হয়। হ্যাঁ, নিউতে ক্লিক করে আমি কিন্তু প্রোডাক্টটা ধরেন মানি ব্যাগেই বলি, যে মানি ব্যাগ আমার এখন টোটাল আছে 30টা। আমি এখন মানে আমার মানি ব্যাগের যে র্যাকটা শোরুমে, আমি চিন্তা করি যে মানি ব্যাগ আমার 30টা নিচে নামা যাবে না।
হ্যাঁ, তো 30টার নিচে নামলে আমার মানি ব্যাক মানে আমার সফটওয়্যার জন্য আমাকে একটা ওয়ার্নিং দেয় বা নোটিফিকেশন দেয়, হ্যাঁ, বা আমি এখান থেকে দেখতে পারি। এবং আপনি কিন্তু লোকেশন ওয়াইজ বলতে পারেন, আমরা তো লোকেশন নিয়ে ক্লিয়ার, তাই না? লোকেশন বলতে আমি র্যাক ওয়াইজ লোকেশন বলতে পারি, অথবা রুম ওয়াইজ লোকেশন বলতে। তার শোরুমে যখন আমি এটা মানে বা কোন একটা সুপার শপে যদি আমি এটা মানে ইমপ্লিমেন্ট করতে চাই, তখন সুপার শপে তো র্যাক থাকে, তাই না? সুপার শপের র্যাক ওয়াইজ কিন্তু একটা সফটওয়্যারে বলা থাকে যে কোন র্যাকে কতটা করে প্রোডাক্ট আছে। তো আমি ধরে নিই যে স্টোর ওয়ান হচ্ছে মানি ব্যাগের একটা র্যাক, এখানে মানি ব্যাগ গুলো রাখা হয়, ওইখান থেকে কাস্টমার প্রোডাক্ট গুলোকে বের করে নিয়ে যায়। আমরা এখন স্টোর ওয়ানে আমি বলে দিচ্ছি যে এখন অন হ্যান্ডে আছে 23টা, আমি ধরতেছি যে আমার এটা মিনিমাম কত পিস থাকতে হবে, 50 পিস। মিনিমাম 50 পিস থাকতে হবে, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম আপনি বলতে পারেন, ম্যাক্সিমাম বলতে আহ, যে ম্যাক্সিমাম আমার 200 পিসের সবসময় রাখা উচিত, কেন যাতে ওটা কখনো আনএভেলেবল হয়ে না যায়। তার মানে আপনার কতগুলো অর্ডার করতে হবে? আচ্ছা, একটা এক্সাম্পলটা ছোট দিই তাহলে আপনার জন্য সুবিধা হয়। মানে মিনিমাম 20 পিস হলেই আমাকে মানে ও জানাবে যে কতগুলো আসলে গ্যাপ আছে। 20 পিস আমি ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ধরি যে 50 পিস, তাহলে আমার আসলে কিনতে হবে কয়টা? 30টা। কি- হ্যাঁ, মিনিমাম যদি 20 দেই তাহলে আমার তো অলরেডি 23 আছে, তাই না? তাহলে আমার হিসাবে মানে আমার কিন্তু শর্ট নাই না। আমি যদি এখন যেই এটা যে 30 পিস ফর এক্সাম্পল, তাহলে আমাকে জানাবে যে আমার এক্স্যাক্টলি মানে আমার যদি মিনিমামের নিচে চলে না যায় তাহলে কিন্তু সমস্যা নাই। দেখেন এখন মিনিমাম 23টা আছে, তার মিনিমাম থেকে শুরু করে সে ওয়ার্নিংটা দেওয়া শুরু করবে। একটু বুঝাই, হ্যাঁ। তো আমার তো 23টা আছে, এখন যদি আমি উপরে দিই 30 পিস, তার মানে আমার 7টা হচ্ছে গ্যাপ আছে। তার মানে ও ম্যাক্সিমামের সাথে মাইনাস করে এটা বের করবে। তার মানে এখানে হিসাবটা কিভাবে হচ্ছে আমি অন্য একটা জায়গায় দেখাই, তাহলে আপনার ক্লিয়ার হবে। আচ্ছা, ধরেন মিনিমাম আমার 100 পিস থাকা লাগবে মানি ব্যাগ, আর ম্যাক্সিমাম 200 পিস থাকা লাগবে। এখন যদি আমি আমার মানি ব্যাগ স্টোরে থাকে 20টা, তার মানে আমি এভাবে চিন্তা করি 200 মাইনাস, সরি 20টা থাকে, তাহলে 200 - 20, তার মানে আমার হচ্ছে 180 পিস হচ্ছে আমার কিনতে হবে, অর্ডার করতে হবে। এইভাবে সে হিসাব করে। তার মানে মিনিমামটা কিন্তু হচ্ছে আমি সেট করতেছি ওয়ার্নিং এর জন্য যে আমার এত পিসের নিচে নামা যাবে না। আর ম্যাক্সিমামটাকে বলা হচ্ছে যে আমার যেন সে ক্যালকুলেট করে বের করে দেয় যে আমার কত পিস কেনা উচিত। সো দুইটা ডিফারেন্স কিন্তু আছে, হ্যাঁ। সো এটা ক্লিয়ার সবাই? আচ্ছা, তাহলে আহ আমাদের 27 পিস অর্ডার করতে হবে, মানে টোটাল সাথে মানে আমার কিনতে হবে। তাহলে এটা যদি আমি সেভ করা দরকার হয় না, এটা সেভ হয়ে থাকে। আচ্ছা, এখানে একটা ফরকাস্টিং আছে, এই ফরকাস্ট রিপোর্টটা একটু বুঝাই। ফর এক্সাম্পল আমি একটা পারচেজ অর্ডার ক্রিয়েট করি, তাহলে আর একটু ক্লিয়ার হবেন সবাই। পারচেজ অর্ডার বানাই। আচ্ছা, এখন তো আমার 27 পিস অর্ডার করতে হবে, তাই না? এখন যদি আমি একটা পারচেজ অর্ডার, ফর এক্সাম্পল আমার অফিসের কোন একটা স্টাফ একটা অর্ডার বানায় রাখছে, যে কোন একটা ভেন্ডরের কাছ থেকে বানায় রাখলাম মানি ব্যাগ। আচ্ছা, এখানে আমি ফর এক্সাম্পল 50 পিস হচ্ছে আমি রিশিল্পীর কাছে 50 পিস আমি প্রোডাক্ট কিনে নিয়ে আসবো। তাহলে আপনারা এই জায়গায় মানে যদি আমি কনফার্ম করি, কনফার্ম করলে বলেন যে এই ফরকাস্টিং কি সেম থাকবে, এই ফরকাস্টিংটা? না স্যার, এটা তো ইয়ে হয়ে যাবে না, হুম, চেঞ্জ আপডেট হবে হওয়ার তো, কথা, যেহেতু অন হ্যান্ড চেঞ্জ হবে তো। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। আমি যদি এটা রিফ্রেশ করি, একটু সবাই দেখি 73 পিস হয়ে গেছে। তার মানে ফরকাস্টিংটা কিন্তু কোম্পানির জন্য খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। এটা কিন্তু মানে ক্লায়েন্টকে দেখাইতে হবে, হ্যাঁ, যে আমার আসলে অন হ্যান্ডে আছে 23 পিস, মানে যেটা আমার অলরেডি স্টোরে ঢুকে গেছে, কিন্তু 50 পিস যে আমার নেক্সটে একটা অর্ডার ক্রিয়েট করা আছে এখনো রিসিভ করি নাই। তার মানে সফটওয়্যার যত জায়গায় রিসিভ ক্রিয়েট করা থাকবে, মানে পার্সেস যদি ক্রিয়েট করা থাকে বা সেলস অর্ডার ক্রিয়েট করা থাকে, সেটাকে সেই হিসাব করে কি করবে, ফরকাস্টে নিয়ে আসবে। তার মানে আমি যদি এখন একটা সেল অর্ডার ক্রিয়েট করি, তার মানে ওটা বের হবে, তাই না? ওই মানে ইনকামিং, মানে আমি ঢুকতেছে যেটা, এটাকে সফটওয়্যারে ওডুতে ইনকামিং বলে, আর বের হওয়াটাকে আউটগোয়িং বলে। তো ইনকামিং প্লাস আউটগোয়িংটা হিসাব করে বেসিক্যালি ওডু ফরকাস্টিংটা জানায় দেয়। তো আমার যদি টোটাল 23টা থাকে, আমার 50টা ঢোকার কথা, তার মানে আমি কিন্তু 73 পিস অ্যাভেলেবল হয়ে যাবে, তাই না? তার মানে আমার খুব বেশি টেনশন নেওয়ার দরকার নাই যে টু অর্ডারে তাহলে ওডু মানে সফটওয়্যার কি দেখাবে, বলে জিরো দেখাবে, কারণ আমার তো সামনের দিকে প্রোডাক্ট আসতেছে। তার মানে আমার অর্ডার করার দরকার নেই, কারণ ম্যাক্সিমাম
আমার থাকা দরকার 50 পিস, আমার অলরেডি 73 পিস আছে, তার মানে আমার অর্ডারে অলওয়েজ কি দেখাবে, জিরো দেখাবে। ক্লিয়ার এইটুক? আচ্ছা, এখন যদি সেলসে আমি আসি, যে কোনো একটা কাস্টমার বা খুচরা কাস্টমারই চিন্তা করি, যে আহমেদ নামে একটা খুচরা কাস্টমার আছে, সে মানি ব্যাগ নিতে যাচ্ছে। তাহলে আমি যদি এখন তাকে 100 পিস দিয়ে দিই, কথার কথা, 100 পিস দিতে চাই, তাহলে না, 100 পিস না, আমার তো হ্যান্ডে আছে 23 পিস। ফর এক্সাম্পল আমি এই আচ্ছা, এখানে কিন্তু রেড কালার দেখায়, হ্যাঁ আপনারা এটা মনে হয় দেখছেন অলরেডি। মানে আমি 100 পিস দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সে দেখাইলো যে এটা নট অ্যাভেলেবল। হ্যাঁ, আমার কত পিস আছে চাইলে আমি এখান থেকে দেখে নিতে পারি যে অ্যাভেলেবল আছে 23 পিস, তার মানে আমার 20 পিস বিক্রি হবে ম্যাক্সিমাম। তাহলে 20 পিস যদি আমি কনফার্ম করি, তো আমার ফরকাস্টিং আগের মতো থাকার কথা না, ফরকাস্টিং চেঞ্জ হয়ে যাবে। মানে ফরকাস্টিংটা 73 থেকে, আমি কিন্তু এখনো প্রোডাক্ট বের হয়নি, বের হওয়ার আগেই আমাকে ফরকাস্টিং করে দেখাচ্ছে যে তোমার অ্যাকচুয়ালি আসলে প্রোডাক্ট, মানে প্রোডাক্ট স্টোরে থাকবে 53টা, যদি তুমি মানে তোমার পার্সেস এবং সেল অর্ডার গুলোকে ক্লোজ করো। তাহলে আমি অন হ্যান্ডে বেসিক্যালি এখন আছে 23টা, ইনকামিং মানে আমার আমার পার্সেস থেকে রিসিভ হয়ে 50টা আসবে, এবং একটা কাস্টমারকে 20টা ডেলিভারি করতে হবে। তার মানে অ্যাকচুয়ালি আমার প্রোডাক্ট 53টা অ্যাভেলেবল হবে। তার মানে আমি যদি এখন এই টোটাল রিপোর্টটাতে আসি, ও একটা মানে অর্ডারে দেখাবে যে এক্স্যাক্টলি কয়টা অর্ডার করতে হবে। আচ্ছা, তো আচ্ছা, এখানে কারো কোনো কনফিউশন এই জায়গাটা রিপ্লেনিশমেন্টে? জি, এনিওয়ান? না স্যার। ঠিক আছে। রিপ্লেনিশমেন্টে আমরা দেখতে পাচ্ছি যে আমার কোম্পানিতে কোনো প্রোডাক্ট যদি মানে মিনিমাম কোয়ান্টিটির থেকে কমে যায়, তাহলে আমি একটা মানে অ্যালার্ট দিতে পারতেছি। সো এটা হচ্ছে আমার মেইন পারপাস। সো এটার এগেনস্টে আমি পার্সেস ক্রিয়েট করি বা সেলস অর্ডার ক্রিয়েট করি, ওইটার এগেনস্টে আমরা রেজাল্ট দেখতে পাচ্ছি। এখানে সুনুজ একটা বাটন আছে, এটা চাইলে অন করে রাখা যায়। হ্যাঁ, এইটা ইনাবল করলে, কারো যদি মেইল কনফিগার করা থাকে বা এখানে একটা নোটিফিকেশন আছে, এটা আপনাকে প্রতিদিন একটা করে নোটিফিকেশন দিবে। হ্যাঁ, সো আমি এখানে চাইলে আমি নোটিফিকেশন গুলো কোথায় পাবো, এই যে এখান থেকে। হ্যাঁ, এখানে একটা নোটিফিকেশন আছে, সো এই নোটিফিকেশনে রেজাল্টটা আসবে যে তোমার এই এই প্রোডাক্ট তোমার কমে গেছে। হ্যাঁ, সো ওই নোটিফিকেশন গুলো আমরা খুব সহজে পাবো। অথবা যদি কারো ইমেল কনফিগার করা থাকে সেগুলো পাবো। আচ্ছা, এখানে আরো কিছু ইয়া আছে, ভেন্ডরের নাম চাইলে, মানে মানে এখানে কেন ভেন্ডর আছে আমি আপনাকে বলি। ফর এক্সাম্পল, আপনার কোম্পানিতে একটা প্রোডাক্ট হয়তো বা এরকম আছে যে মানে একই প্রোডাক্ট আপনি বিভিন্ন ভেন্ডরের কাছ থেকে নেন। এখন প্রত্যেকটা ভেন্ডর ওয়াইজ কিন্তু আপনি চাইলে আলাদা করে রিপ্লেনিশমেন্ট করতে পারেন, যে আপনার এরকম একটা কনফিগারেশন দরকার যে আমার মানে শিল্পীর কাছ থেকে প্রতি মাসে 50 পিস আসে, কিন্তু আরেকটা ডিফারেন্ট ভেন্ডর, ফর এক্সাম্পল চিন্তা করেন যে অন্য কোনো একটা ভেন্ডর, তার কাছ থেকে আপনার প্রতি মাসে 200টা করে নিতে হয়। তো চাইলে আপনি ভেন্ডর ওয়াইজও এই রিপ্লেনিশমেন্ট বানাইতে পারেন। এই কারণে এখানে একটা ভেন্ডর নামে অপশন আছে। আপনি দেখেন আমার একটা ভেন্ডর এখানে দেখাবে নামটা, এই যে ভেন্ডর। আপনি এটা যদি ভেন্ডর ওয়াইজও কনফিগার করতে চান, আপনি চাইলে সেটাও পারবেন। ফর এক্সাম্পল আমি মানি ব্যাগ এটা শুধুমাত্র এটা বানাইতে চাই। দাঁড়ান, অটো দিলাম। ও আচ্ছা, তার আগে একটা কাজ করে আসতে হবে। এখানে অপশনটা কেন আসতেছে না, কারণ আপনার মানি ব্যাগে গিয়ে এখানে আগে ভেন্ডরকে অ্যাড করে আসতে হবে। ওই যে আমরা একটা অপশন দেখছিলাম যে এখানে কি কি ভেন্ডরের কাছ থেকে আমি প্রোডাক্টটা নেই, এখান থেকে আগে থেকে আপনি চাইলে কনফিগার করে আসতে পারবেন যে তার কাছে আমি 70 টাকা নিচ্ছি। সো এটা এটা কনফিগার করে আসলে আপনি ওইখানে অপশনটা পেয়ে যাবেন। হ্যাঁ, সো এটাকে তখন রিপ্লেনিশমেন্টে সহজে আপনি চাইলে কনফিগার করে নিতে পারবেন। সরি। হ্যাঁ, এখন যদি আমি পারচেস করি, তাহলে চলে আসবে, চলে আসবো আমরা।
আচ্ছা, ভেন্ডর এখানে আমি সিলেক্ট করতে পারতেছি না কনফিগারেশন থেকে। এটা আমি পরে দেখাই নেব। যদি আমি এটা এটা এখানে এনেবল করতে পারতেছি না। আচ্ছা, এটা আমি যদি একটা স্ক্রিনশট পরে দিব, যদি কোনো জায়গায় কনফিগারেশন থাকে আমি জানাই দিব এখন। হ্যাঁ, এটা এনেবল করা যাচ্ছে না। আচ্ছা, তো যেটাতে ছিলাম যে রিপ্লেনিশমেন্টে হচ্ছে আমরা তাহলে মিনিমাম কোয়ান্টিটি ম্যাক্সিমাম কোয়ান্টিটি একটা সেট করে দিলে প্রত্যেকটা প্রোডাক্ট ওয়াইজ রিপোর্ট গুলো পেয়ে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আরেকটা অপশন নিয়ে কথা বলি, প্রোডাক্ট লটস। হ্যাঁ, আচ্ছা, প্রোডাক্ট লটস সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে যে লট আসলে কখন দরকার হয়? লট হচ্ছে আমি যখন কোনো কিছু একটা মানে সিরিয়াল ওয়াইজ মেনটেন করবো, যেরকম হচ্ছে আমি এক বস্তা বস্তা হিসেবে যদি ধরি আমি, হুম হুম তাহলে আজকে বা হচ্ছে কাপড় যদি ধরি, যে হুম। আমি আজকে নিয়ে আসলাম 100 পিস, জি তো জি। ওইটা আমার একটাকে আমি ওই 100 পিসকে আমি একটা লট ধরতে পারি। আবার পরের দিন নিয়ে আসলাম অন্য একটা প্রাইসে, ডিফারেন্ট প্রাইসে, আর 150 পিস নিয়ে আসলাম, তো ওইটাকে আমি একটা লট ধরতে পারি। তো লটটা এক্স্যাক্টলি, ধরার হ্যাঁ। কারণ হচ্ছে স্যার যে আমার যেটা মনে হয় যে এক একটা প্রোডাক্টের তো এক একটা ইয়ে থাকে, এক্সপায়ারি ডেট থাকে বা ইয়ে থাকে, এটা হুম, সুবিধা। রাইট। আচ্ছা, লটটা মানে মেইনলি সবচেয়ে বেশি দরকার হয় এক্সপায়ার্ড প্রোডাক্ট হিসেবে, যাদের ফর এক্সাম্পল ফার্মেসি ব্যবসা যাদের আছে। হ্যাঁ, ধরেন আপনার ওষুধ যেখানে বানায় সেখানে তো তাদের লটটা হিসাব করতেই হবে। লটটা হিসাব না করলে তাদের অসুবিধা কোথায়, যে একটা কেমিক্যালের একটা ডেট থাকে, যে এই কেমিক্যাল এতদিনের মধ্যে ইউজ করতে হবে। বা আপনারা ওই যে মানে অনেকগুলো কোম্পানি, বিক্রমপুর ট্রেডার্স, মানে বিক্রমপুর ভান্ডার, মানে অনেকগুলো ভান্ডারি ইয়ে আছে না, যে বেকারি যেগুলো, দেখবেন যে ওদের কিন্তু লট থাকে, কারণ একটা রুটির ডেট কিন্তু থাকে, যে এইটা 5 দিন পরে আর খাওয়া যাবে না। বা কোন একটা ওষুধের এক্সপায়ারি ডেট থাকে। তো এখন যদি লট না থাকে, ধরেন কোন একটা ওষুধ কোন একটা ভেন্ডর বা কোন একটা সাপ্লাই আপনার সাপ্লাই বিক্রি করছে, তো এটা যদি লট ট্রেস করা না যায়, তাহলে ওই কোম্পানি কিন্তু মানে দেখা যাবে যে ওই কোম্পানিকে পরে ওই মামলা টামলা দিয়ে বসায় রাখবে। হ্যাঁ, কারণ ওই কোম্পানি যদি লট ট্রেস না করে, তাহলে ওই কোম্পানি মানে ওই প্রোডাকশনের ডেট হিসাব করতে পারবে না, যে এটা কত তারিখে প্রোডাকশন হচ্ছে, কত তারিখে, এবং কোন লটের মাল। এগুলো কিন্তু হিসাব করে বের করতে হয় তাদের। সো এই এই কারণে লটটা খুব ইম্পর্টেন্ট বড় বড় কোম্পানিতে। আমি যেহেতু সবগুলাই আপনাদের দেখাচ্ছে, এটা হয়তো মিড লেভেল কোম্পানিতে লাগবে না, কিন্তু যাদের ক্ষেত্রে এক্সপায়ারি ডেট প্রোডাক্টের ট্রেস করতে হয়, যে এই প্রোডাক্টের মেয়াদ কতদিন, বা কারণ কি অনেক প্রোডাক্ট সেই প্রোডাক্টগুলোকে আগে সেল করতে হয়। সো লট, ফর এক্সাম্পল আপনি কোম্পানি শুরু করছেন, প্রথম লটে হয়তো বা 1 নম্বর লটের নাম্বার দিলেন, পরে 2 নম্বর দিলেন। তো লট 1 এর মাল আপনাকে আগে বের করতে হবে, লট 2 এর মাল পরে বের করতে হবে। তার মানে এইভাবে আপনার লটটা অবশ্যই মাস্ট ম্যানেজ করতে হয়। এটা কিভাবে করতে হয় আমি একটু দেখাই। এখানে যদি ইনভেন্টরিতে আসি, আপনি দেখবেন যে এখানে একটা লট অপশন আছে। হ্যাঁ, যে আমি যদি অপারেশনসে আসি, সরি, এখান থেকে না। আচ্ছা, এটা অন করা নেই, সেটিংসে গিয়ে লটটা ইনেবল করতে হবে আগে। আচ্ছা, সেটিংসে গিয়ে আপনি একটা লট নামে একটা অপশন পাবেন। আহ, এই যে ট্রেসিবিলিটি, ট্রেসিবিলিটিতে যদি আমি লট এন্ড সিরিয়াল নাম্বার দেই, ডিসপ্লে, এটা অন করতেও পারেন চাইলে। হ্যাঁ, লটটা ইনাবল করে দিই, তখন একটা লট নামে একটা অপশন আসবে। এখন ওই অপশনটা দেখে আপনাদের যে কিভাবে কাজ করতে হয়। আচ্ছা, তাহলে ফর এক্সাম্পল চিন্তা করি যে আমি একটা নতুন প্রোডাক্ট বানাবো। মনে করেন আমার একটা ওষুধ আছে নাপা, সেই এটা লট ট্রেস করব। তাহলে এখানে আমরা একটা অপশন পাবো। আহ, আচ্ছা, লট, এই যে ট্রাক ইনভেন্টরি নামে একটা অপশন আছে, তাই না? সো এইখানে আপনি দেখবেন যে দুইটা অপশন আছে, একটা লট আর একটা ইউনিক সিরিয়াল নাম্বার। আচ্ছা, ইউনিক সিরিয়াল নাম্বার কেন দিতে পারে আপনাদের কারো কোনো আইডিয়া, যে ইউনিক সিরিয়াল নাম্বার কখন লাগে, কোন কোম্পানিতে লাগে? আচ্ছা, তো আমি বলতেছি, একটা হচ্ছে বাই কোয়ান্টিটি। বাই কোয়ান্টিটি মানে আমরা রেগুলার যেটা যে এক্সাম্পল গুলো বলতেছি, শাড়ি বিক্রি করতেছি বা এই ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে বাই কোয়ান্টিটি বলে। আর লট হচ্ছে তখনই লাগে যখন বাল্ক অফ কোয়ান্টিটি, মানে আপনার অনেকগুলো প্রোডাক্ট মিলে আপনি একসাথে রিসিভ করেন এবং সেল করেন, তখন এগুলোকে লটে হিসাব করতে হয়। সিরিয়াল নাম্বার অনেকগুলো কোম্পানিতে দেখবেন, ল্যাপটপ যেখানে ম্যানুফ্যাকচারিং করে সেগুলোতে সাধারণত ইউনিক সিরিয়াল নাম্বার লাগে। সেখানে লটের থেকে ইম্পর্টেন্ট হচ্ছে পার পিসে কোনো একটা সিরিয়াল নাম্বার মেনটেন করতে হবে। কেন, কখনো যদি ওই ল্যাপটপের মেনটেনেন্স করতে হয় বা
ধরেন মানে অ্যাপল কোম্পানি এই বছরে হয়তো মানে বলতেছে যে ডিসেম্বরে আমরা নেক্সট আইফোন 18 বের করব বা 17 বের করব আইফোনে। তো তারা কিন্তু তখন একটা ইউনিক সিরিয়াল নাম্বার মেনটেন করতে হয়, কেন? আদারওয়াইজ যদি কখনো ওই ফোনগুলোতে সমস্যা পাওয়া যায় তখন কিন্তু তারা মানে কিভাবে ট্রেস করবে, এই ট্রেসিবিলিটির জন্য তারা একটা ইউনিক সিরিয়াল নাম্বার মেনটেন করে, যেটা মানে লট লটে কিন্তু কাজ হবে না, তখন তাদের ইউনিক সিরিয়াল নাম্বার মেনটেন করতে হবে। আচ্ছা, আমি তাহলে একটা লটস দিয়ে দেখাই যে নাপা নামে আমি একটা ইয়া ওষুধ এখানে ক্রিয়েট করলাম, যেটা হয়তোবা একটা লট দিয়ে মানে আমি এক্সাম্পল দেখাচ্ছি। হুম, তো ফর এক্সাম্পল আমি এখানে পার্সেসে গিয়ে ওটা রিসিভ করি। আচ্ছা, বেস কেমিকো ফার্মা বা স্কোয়ার, স্কোয়ার ফার্মা নামে একটা কোম্পানি বানালাম, যার কাছ থেকে আমি প্রোডাক্ট নেই। এখন আমি নাপা নিলাম হচ্ছে ফর এক্সাম্পল 200 কোয়ান্টিটি। আচ্ছা, নাপা তো আসলে বক্স আকারে আসে, তাহলে বক্স কিভাবে আকারে বিক্রি করতে হয় এটা দেখাচ্ছি একটু। ধরে নিলাম যে 200 পিস আমি মানে 200 পিস তার কাছ থেকে পারচেস করলাম, তো এটা হচ্ছে রিসিভ করি আমরা, হ্যাঁ 200 পিস রিসিভ করি। তো এই যে রিসিভ যখন করব তখন কিন্তু এটার লট নাম্বারটা আমরা তখন মানে লাগবে বেসিক্যালি। আমি যদি এখন এটা ভ্যালিডেট করি, সে কিন্তু একটা ওয়ার্নিং দিবে। সে কি বলতেছে যে ইউ নিড টু সাপ্লাই লট বা সিরিয়াল নাম্বার ফর প্রোডাক্ট, মানে আমি যে এখন নাপা রিসিভ করব, আমি লট নাম্বার যতক্ষণ না প্রোডাক্টে রিসিভের সময় দিচ্ছি ততক্ষণ সে আমাকে প্রোডাক্ট রিসিভই করতে দিবে না। এটা কখন হচ্ছে, যখন আমি বাই কোয়ান্টিটি না দিয়ে বাই লটসে যখন দিচ্ছি অপশনটা, হ্যাঁ। সো বাই লটসে আপনাকে লট নাম্বার দিতেই হবে, কারণ আমি তো আগে থেকে বলে আসছি যে আমি এই প্রোডাক্ট লটে ছাড়া কিনি না। যখন লটে সে কিনতে বলবে, ভ্যালিডেট করার আগে আপনাকে একটা অপশন চাবে। এখানে সবাই একটা অপশন দেখতে পাবেন ডান দিকে, যেটা হচ্ছে ডিটেলস আইকন। এই ডিটেলস আইকনে গেলে আপনি দেখবেন যে লট নম্বর নামে আহ, একটা রো আছে, যেই লট নম্বরটা সে আপনার কাছে যাচ্ছে। এখন আপনার মনে হইতে পারে এই 200 পিস দুইটা বক্সে আছে, দুইটা বক্সে আপনাকে রিসিভ করতে হবে, লট নম্বর দুইটা আছে, তাইলে আপনি চাইলে এটাকে ভাগ করে ফেলতে পারেন, যে প্রথমটা হচ্ছে ফর এক্সাম্পল সিরিয়াল 101, পরের সিরিয়াল হচ্ছে 102। মানে লট নম্বর কিন্তু আপনাদের মতো করে আপনি দিতে পারবেন, হ্যাঁ সমস্যা নেই। এই যে মনে করেন আমি 100 পিস, প্রথমে 100 পিস হচ্ছে একটা লট নম্বর, আর আরেকটা 100 পিস আরেক লট নম্বরে আছে সিরিয়াল 102-তে। আমি এটাকে সিরিয়াল নাম্বার আলাদা করে দিই, হ্যাঁ। দুইটা লট নম্বরের প্রোডাক্ট আমি রিসিভ করলাম। এখন আপনি ভ্যালিডেট করতে পারবেন। ক্লিয়ার সবাই? জি। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন? জি না ভাই, কন্টিনিউ করেন। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাইলে আমরা যদি এখন ট্রেসিবিলিটিতে যাই, কঠিন লাগতেছে কি সবার? হ্যাঁ ভাই, একটু তো জটিল লাগতেছে, কঠিন লাগতেছে, কারণ একসাথে অনেকগুলো নিয়ম দেখতেছি তো এই কারণে। আচ্ছা আচ্ছা। আচ্ছা ওই, হ্যাঁ সেই কারণে আমি এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি, তারপরে আপনার রেকর্ডটা আরেকবার দেখে প্র্যাকটিস করিন, হ্যাঁ। আমি জি জি একটু জি। ভেঙে ভেঙে দেখাচ্ছি, যাতে খুব কঠিন না লাগে, কারণ এই কারণে অনেকগুলো ইউজ কেস একদিনে দেখাচ্ছি তো, হ্যাঁ। মানে আমরা তো ল্যান্ডেড কস্ট পর্যন্ত দেখছি, তারপরে রিপ্লেনিশমেন্টে আমরা এটা আরেকটা ইউজ কেস, তাই না? আর প্রোডাক্ট লটস হচ্ছে ডিফারেন্ট, মানে আপনি ধরেন একটা কোম্পানিতে, আসলে তো কোম্পানি সব এক না, বিভিন্ন কোম্পানির বিভিন্ন ম্যানেজমেন্ট, তাই না? তো এই অপারেশন আমি জাস্ট অপশন গুলা দেখাচ্ছি আপনাকে, কিন্তু এখনই মানে ডেপটা বুঝতে হবে না, আপনি যখন প্র্যাকটিস করবেন দেখবেন যে সব মানে সিকোয়েন্সিয়ালি বুঝতে পারবেন, হ্যাঁ। তো আমরা যখন অপশন গুলা জানবো তখন কিন্তু যে কোনো কোম্পানি যেটাই চাক না কেন আমি তাকে কনফিগার করে দিতে পারবো, হ্যাঁ। সো এটা হচ্ছে আমাদের পারপাস। আচ্ছা, লটসটা তাহলে আমরা বুঝলাম, যে কোনো একটা কোম্পানির যদি লট দিতে হয়, মানে আমার প্রোডাক্ট যদি রিসিভ করি লটে, তাহলে আমাকে আগে লটটা কনফিগার করে আসতে হয়, তারপরে আমি রিসিভের সময় চাইলে লটে। এখন আপনার মনে হতে পারে না যে আমি লটে তো ভাইয়া পারচেস করলাম, তাহলে তো আমার সেল করার সময় লট নম্বর লাগবে, তাই না? হ্যাঁ, সেটা একটা কোয়েশ্চেন। তাহলে সেল করার সময় লট নম্বর ট্রেস হয়, হ্যাঁ। কিভাবে আমি দেখাই। ফর এক্সাম্পল আমার একটা কাস্টমারের কাছে আমি
নাপা বিক্রি করলাম। এক্সাম্পল 10 পিস হচ্ছে আমরা 10 পিস করলাম। আচ্ছা, 1 মিনিট একটু, মানে অফিসে একজন আসছে তো, ওনাকে জাস্ট একটু বসতে বলি। হ্যাঁ, হ্যাঁ আরিফ ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, ভাইয়া। হ্যাঁ, আমি ক্লাস নিচ্ছি, আপনি একটু বসেন। হ্যাঁ, আমি ক্লাস শেষ করে জি জি। হ্যাঁ, পিছনের, হ্যাঁ হ্যাঁ, পরের ইয়ার গেটটা দিয়ে যান। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, যেটা বলতেছিলাম যে আমরা এখন একটা সেল করব। তো আমি ফর এক্সাম্পল এটা একটা রিসিভ করি, এখানে একটা ডেলিভারি ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, ডেলিভারিতে যদি আসি, তাহলে আমরা নাপা, এই যে দেখেন, আমি ভ্যালিডেট করার আগে ডিটেলস আইকন কিন্তু পাচ্ছি। এখন আমি চাইলে কোন লটে সেল করব আমি কিন্তু এখানে সিলেক্ট করতে পারতেছি। সবাই বুঝতে পারতেছি যে আমি সেল করার সময়, মানে এইগুলো এই লট নম্বরটা সাধারণত আপনি ধরা মনে করার দরকার নেই যে আপনি কোনো ছোট কোম্পানিতে দিচ্ছেন। আপনি চিন্তাই করেন আপনার একটা বড় ফ্যাক্টরি আছে, সেখানে লট লট নম্বর লাগবে। হ্যাঁ, তো আমি এখানে চাইলে সেল করার সময় কিন্তু লট নম্বর ওয়াইজ আমি সেল করব। যে আমি আগে প্রথমে 101-এর লট নম্বরটা সেল করব, যখন এই মানে লট নম্বরে 10, ফর এক্সাম্পল 10 পিস আমি সেল করতেছি। সেল করার পরে আমি সেভ যদি করি, তাহলে এই মানে আমার যে লটটা সেল হবে, সেখানে কিন্তু আমি খুব ইজিলি ট্রেস করতে পারতেছি যে কোন লট থেকে আমার মালটা বের হয়ে গেছে, ডাব্লিউএস আউট। আমি যদি এখন রিপোর্টিং এ যাই, ইনভেন্টরিতে রিপোর্টিং এ যাই, বা এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আমার নাপা কতটা আউট হলে এখান থেকে আমি ডিটেলসটা ট্রেস করতে পারতেছি যে কোন কোন জায়গা থেকে, এখান থেকেও চাইলে আসতে পারবো। হ্যাঁ, মানে সো পরে ট্রেস করাটা ইজি হবে। মানে আমি একটা প্রোডাক্টের লট লট ওয়াইজ আমি প্রোডাক্টটাকে রিসিভ করতে পারতেছি, ওই লটে ওই লটের মানে আমি সেল করতে পারতেছি আগে। কারণ লট নম্বর এই কারণে ট্রেসিবিলিটি দরকার যে আমি আসলে আগের লট আগে বিক্রি করলাম না পরের লটটা আগে বিক্রি করলাম, এটা আমি খুব সহজে ট্রেস করতে পারতেছি। সো এতে হচ্ছে যে আমার প্রোডাকশনে মাল, মানে যাদের ফ্যাক্টরি আছে, তারা প্রোডাকশনে যখন যে লট নম্বরটা আগে বের করে, ওই ফর এক্সাম্পল আমি গত ক্লাসে ফিডের এক্সাম্পল দিছিলাম। আপনি দেখবেন যে গরুর খাবার, ওখানে গরুর খাবারের বস্তাগুলো কিন্তু একটা ডেট থাকে। তার মানে ও যদি আগের লট বিক্রি না করে পরের লট বিক্রি করে, তার মানে প্রোডাক্টের কিন্তু টেম্পার কমে যায়। তো টেম্পার তো কমায় ফেলা যাবে না, তাই না? এই কারণে দেখবেন যে সবসময় লট নম্বর দিয়ে তারা কিন্তু ডিপো হিসাব করে। দেখবেন যে ওরা যখন বিক্রি করে, বা ওরা ওরা ওখানে দেখে যে এই লট নম্বর আগেরটা না পরে, মানে এটা হচ্ছে যে পরের লট নম্বর আমি বিক্রি করতেছি, তো ওরা আগের লট নম্বর গুলোকে সিরিয়ালি সেল করে। তো এটা মানে অনেক জায়গায় আপনি দেখবেন এই জায়গাগুলো লট নম্বর ছাড়া ট্রেস করা যায় না। হ্যাঁ, তো একইভাবে সিরিয়াল নাম্বারটাও একইভাবে কাজ করে। আমি যদি একটা প্রোডাক্টে ফর এক্সাম্পল প্রোডাক্ট এখন সিরিয়াল নাম্বার দিয়ে বিক্রি করতে চাই, যে আমি বাই কোয়ান্টিটি দিয়ে না বিক্রি করে সিরিয়াল বিক্রি করতে চাই, তো সেই ক্ষেত্রে ব্যাপারটা কিরকম? সিরিয়াল নাম্বারটা আপনারা নিজেরা দেখে নিন আপনাদের। এইটা আজকে নিজে দেখাচ্ছি না, তারপরও মানে যদি মনে হয় যে আমি দেখাবো, কন্টিনিউ করবো, তাহলে দেখা যেতে পারি, যদি আপনাদের মানে বুঝতে সমস্যা না হয়। জি, আরেকটু আরেকটু মানে দেখানো যাবে এই অপশন গুলা? জি স্যার, শেষ করতে পারেন, বাট আরেকদিন যদি মানে আবার রিকভার করে দেন সমস্যা নেই, বাট আজকে একদম আচ্ছা শেষ আচ্ছা, করে দেন। হ্যাঁ খুব শর্টলি দেখাচ্ছি, আপনি ভিডিওতে পরে দেখে নিন। এই লট নম্বর যেমন আমি যদি সিরিয়াল নাম্বারে রাখি, তো সিরিয়াল নাম্বারে কি হচ্ছে, ফর এক্সাম্পল আমি যদি এখান থেকে একটা ভেন্ডরের কাছ থেকে ফর এক্সাম্পল সিরিয়াল নাম্বার ওয়াইজ নেব, মানে এটা সাধারণত ল্যাপটপের ক্ষেত্রে, মানি ব্যাগের ক্ষেত্রে হয় না। তারপরে এটা আসলে এক্সাম্পলটা ভুল হচ্ছে। ফর এক্সাম্পল আমি ল্যাপটপের ক্ষেত্রে একটা ইউনিক সিরিয়াল নাম্বার লাগবে। আমি একটা ল্যাপটপ নামে একটা প্রোডাক্ট বানাইলাম, এই ক্ষেত্রে সাধারণত ইউনিক সিরিয়াল নাম্বার লাগবে। তো আমি যখন ফর এক্সাম্পল ঢাকা আইটি ডিস্ট্রিবিউশন থেকে আমি একটা ল্যাপটপ কিনতেছি, ওকে, ল্যাপটপ 10 পিস। আচ্ছা, 100 পিস কিনলাম।
ফর এক্সাম্পল এটা আমরা কনফার্ম করি, হ্যাঁ, কোটেশনটা রিসিভ প্রোডাক্ট। এই ক্ষেত্রে কিন্তু আমি একই জায়গায় আবার দেখাই, এটা কিন্তু চাইলে ভ্যালিডেট করতে পারবো না, কারণ আমাকে বলবে যে তুমি লট বা সিরিয়াল নাম্বার প্রোডাক্টের জন্য দেও নাই। হ্যাঁ, যখন আমি প্রোডাক্ট রিসিভ করব তখন অবশ্যই সিরিয়াল নাম্বার ওয়াইজ দিতে হবে। কেন? আমি তো আগেই কনফিগার করে রাখছি যে সিরিয়াল নাম্বার দিতে হবে ল্যাপটপের। মানে আমি যখনই ল্যাপটপ রিসিভ করবো, এই যে দেখেন একটা সিরিয়াল নাম্বার চলে আসছে, মানে আমার যখন সিরিয়াল নাম্বার ওয়াইজ দিব, মানে আমি যদি 100 পিস কিনি, 100 পিসের 100টা সিরিয়াল নাম্বার হবে। এই সিরিয়াল নাম্বার গুলা কি করে, ওই মানে ধরেন বড় বড় যে মানে ল্যাপটপ প্রোভাইডার বা যারা আছে, এটা মাইক্রোসফট হইতে পারে বা যে কেউ, তারা কি করবে, লট নম্বরের প্রত্যেকটা সিরিয়াল মেনটেন করে। বা বাংলাদেশে চিন্তা করেন যারা মাউস বানায় বা অ্যাসেম্বল করে, ওয়ালটনের ফ্রিজ মানে হয়তো ফ্রিজের প্রতিটা একটা ফ্রিজের একটা সিরিয়াল নাম্বার থাকে। তো ওই সিরিয়াল নাম্বারটা কিন্তু ওরা খুব প্রপারলি মেনটেন করে, যে এই সিরিয়াল নাম্বার দিয়ে এই ফ্রিজটাকে ট্রেস করতে হবে। তার মানে আমার যখন মেইনটেনেন্সে স্যার আসবে স্যার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে হ্যাঁ মানে এই যে সুপার শপে যে তারা হচ্ছে সেল করেছে স্বপ্নতে বা ইয়েতে হ্যাঁ হ্যাঁ, স্ক্যান করে করে যে তারা সেল করতেছে, ওইটাও জি। তো কি স্যার কোনো সিরিয়াল নাম্বার প্রত্যেকটা প্রোডাক্টে থাকে? না, ওই সিরিয়াল নাম্বার এখানে লাগে না কেন, ওইটা তো সুপার শপের প্রোডাক্ট, এটা ও হচ্ছে যে ছোট। মেইনটেনেন্স রিলেটেড। হ্যাঁ হ্যাঁ, ওই ওই ক্ষেত্রে সিরিয়াল নাম্বার আমরা যেটা করি, এই যে একটা রেফারেন্স নাম্বার দিই, এটা আমি অবশ্য দেখাইনি, বারকোড নাম্বার দিয়ে দিই। মানে এটা বারকোড নাম্বারটা দিলে ওই স্ক্যানার দিয়ে সহজে ট্রেস করা যায়। বুঝতে পারছি? তার মানে তো ওরা হচ্ছে স্যার মানে প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে যখন বারকোডটা লাগায়, ওই প্রত্যেকটা সিরিয়াল নাম্বার 1 2 3 এভাবে তো বের হয়। হ্যাঁ, এই যে এই বারকোডে সেই নাম্বারটা দিবে। বারকোড আমরা জেনারেট করে রাখতে পারি আগে থেকে। এই যে এখানে বারকোড একটা অপশন আছে দেখবেন, এই যে এখানে আচ্ছা, বারকোডের এই অপশনটা অন করা নাই। যখন বারকোড অন করে রাখবো তখন সিরিয়াল নাম্বার একবারই দিয়ে দিতে পারবো, যে প্রত্যেকটা বারকোড ইউনিক হবে আর এই বারকোডের নাম্বারটা এখানে সেভ হবে। তখন কিন্তু ওই মানে আমার শোরুম থেকে যখন প্রোডাক্টটা ইয়া হবে, মানে আমি সেল করব, তখন স্ক্যান করলে এই বারকোডটাই তখন সে স্ক্যান করতে পারবে। বুঝতে পারছি? স্যার কিন্তু এই যে এখানে যে স্যার 100টা ধরেন 10টা প্রোডাক্টের জন্য যে আলাদা আলাদা ইয়ে হচ্ছে লট বা সিরিয়াল নাম্বার, হ্যাঁ হ্যাঁ। এটারে কি আমি কোনোভাবে হচ্ছে স্যার বারকোড ইয়ে করতে পারবো না, যে আমি ও হ্যাঁ, এখন আসলে? এই সিরিয়াল নাম্বারই আমি চাইলে বারকোডে দিয়ে পারবো, কিন্তু বারকোডের কিন্তু রাইট স্যার। একটা ফরম্যাট দিতে হয়। বারকোডে কিন্তু 13 ডিজিট বা 12 ডিজিটের একটা নাম্বার থাকতে হয়, কিন্তু এই সিরিয়াল নাম্বার তো চাইলে আমি মানে 13 ডিজিটের নাও দিতে পারি, তাই না? মানে বারকোডের ফরম্যাট বারকোডে সাপোর্ট করতে হয়। সো বারকোডের নাম্বার আচ্ছা আর এই নাম্বার অবশ্যই তখন সিমিলার দিতে হবে আপনাকে। আপনি পারবেন, সমস্যা নাই, কিন্তু এই 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 এক্ষেত্রে আপনারা কি করবেন, এখানে একটা অপশন আছে দেখবেন, জেনারেট সিরিয়াল নাম্বার। আপনি বারকোডে যদি ফরম্যাট আপনি জেনে থাকেন যে আমার বারকোড অলওয়েজ 13 ডিজিটের এইভাবে থাকবে, এটা বলে দেওয়া যায় যে বারকোডের ফরম্যাট এইরকম থাকবে, ফর এক্সাম্পল 00001। আপনি যদি আগে বলে দিতে পারেন, দেখেন মানে সুবিধাটা কি, আমি যদি জেনারেট করি ও কিন্তু একবারে সবগুলা জেনারেট করে দিছে। সবাই দেখতে পাইছি? মানে আমার 100টা প্রোডাক্টের বারকোডের কিন্তু সিরিয়াল নাম্বারটা জেনারেট হয়ে গেছে। ক্লিয়ার? স্যার ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ। তো চাইলে আমি কিন্তু এইভাবে, তাহলে এই নাম্বারটাই আমি চাইলে আমার মানে, কিন্তু মানে আমি যেই জায়গাটায় বলতেছি যে এই নাম্বার দিয়ে আমি চাইলে প্রতিটা প্রোডাক্ট ট্রেস করতে পারি। এই নাম্বার দিয়ে যদি আমি বারকোড তৈরি করি, তাহলে ওই নাম্বার দিয়ে যখন ট্রেস করবো তখন ওই প্রোডাক্ট এক্সাক্ট কোন প্রোডাক্টটা সেল করলাম সেটা বের হলো। কিন্তু এটার আরেকটা ইয়া আছে, অপশন। আপনি চিন্তা করেন যে এই মানে আমরা যখন প্রোডাক্টটা সেল করি তখন কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট এই নাম্বার কিন্তু লাগে না স্ক্যান করার সময়। এইটুকু ক্লিয়ার আপনারা? যে মনে করেন আপনি একটা ইয়া সেল করবেন, একটা মানে প্রোডাক্ট সেল করবেন, তখন কিন্তু আপনি ডিফারেন্ট ডিফারেন্ট বারকোড বারবার জেনারেট করেন না, করেন কি এরকম কেউ প্র্যাকটিস? আচ্ছা, প্রশ্নটা কি করলেন আমি ক্লিয়ার করতে পারছি কিনা বলবেন একটু? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা তার আচ্ছা, মানে ঠিক হচ্ছে আছে। স্যার বারকোডে আমি যেটা কনফিউজ আছি স্যার, ধরেন বারকোডে আমি কোনো ইয়ে করলাম, স্যার সুপার শপে তো অনেক ছোটখাটো জিনিসপত্র থাকে, যেরকম হুম স্যার আমি ধরলাম হচ্ছে আমি হচ্ছে স্যার বডি ওয়াশ কিনলাম, বা হচ্ছে তারপর হচ্ছে আমার হুইল পাউডার কিনলাম, হুম হুম। তারপর হচ্ছে স্যার ইয়ে তো ওইখানে গিয়ে স্যার হচ্ছে বারকোডটা এরকম যে সব ধরনের স্যার বডি ওয়াশের জন্য হচ্ছে একরকম বারকোড, প্রত্যেক ধরনের ইয়ের জন্য হচ্ছে আলাদা বারকোড, মানে একই একই মানে হ্যাঁ, স্যার। সেটাই বলতেছি যে মানে যদি প্রাইসিং সেম হয়, মানে ধরেন একই টাইপের প্রোডাক্ট,
ওই ক্ষেত্রে বারকোড কিন্তু ডিফারেন্ট হয় না, সেটাই বলতে চাচ্ছি যে সবগুলোর প্রাইস সেম, ওকে। তাহলে ওইটার জন্য একটাই বারকোড থাকে। হ্যাঁ, জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, হ্যাঁ, সেই এই কারণে এইখানকার যে কনসেপ্টটা সিরিয়াল নাম্বার, এইটা কিন্তু মেইনটেনেন্সের জন্য সাধারণত দরকার হয়। কিন্তু আপনার প্রোডাক্ট সেম, এখন প্রাইস তো চেঞ্জ হইতেই পারে, কিন্তু প্রোডাক্ট যদি সেম হয় তাহলে বারকোড কিন্তু একটাই থাকবে যতদিন না ওই প্রোডাক্টটা আপনার মানে স্টোরে থাকবে। এখন যখন মেইনটেনেন্স এর ব্যাপার আসে, যে আপনার প্রোডাক্টের উপর ডিপেন্ড করতেছে, আপনি এখন যদি মেইনটেনেন্স যে টাইপের প্রোডাক্ট গুলো আপনি সেল করেন সেগুলোর জন্য কিন্তু ইউনিক সিরিয়াল নাম্বারটা মেনটেন করা সুবিধা। কারণ যখন আমার প্রোডাক্টটা আসবে আমি কিন্তু ওই প্রোডাক্টের ডেসক্রিপশন আমি আগে থেকেই জানি যে এই লটে তো আসলে একটা প্রবলেম ছিল, এই কারণে প্রোডাক্ট গুলো রিটার্ন আসতেছে, তখন কিন্তু আপনি ইজিলি ট্রেস করতে পারবেন। হ্যাঁ, তো এই কারণেই মানে এই ইউনিক সিরিয়াল নাম্বারটা মেনটেন করা হয়। আচ্ছা, ভিডিও দেখে পরে আরেকটু আপনারা কনভারসেশন গুলো দেখলে আমার মনে হয় যে আরেকটু কনসেপ্ট গুলো ক্লিয়ার হবে। হ্যাঁ, একটু নাহলে হ্যাঁ ক্লাসটা অনেক জটিল হয়ে যাবে। আচ্ছা, এরপরে আসি প্রোডাক্ট লটস ইনভেন্টরি ট্রেসিবিলিটি। এটা তো আমি বললাম যে প্রত্যেকটা রিসিপ্ট এবং ডেলিভারির আপনি ট্রেসিবিলিটি এখান থেকে সহজে বের করতে পারবেন। হ্যাঁ, আমি যদি মানে ট্রেসিবিলিটিতে আসি, তাহলে আমি খুব সহজেই দেখতে পাবো যে এটা কোন লট নাম্বারের প্রোডাক্টটা আমি রিসিভ করলাম, কত নম্বর সিরিয়ালের, হ্যাঁ কত নম্বর সিরিয়াল নাম্বার। যদি আমি লট ইউজ করি তাহলে লটের নাম্বারটা দেখতে পাবো অথবা সিরিয়াল নাম্বারটা দেখতে পাবো, এটা খুব সহজে। অথবা আমি এটা চাইলে এখান থেকেও দেখতে পাবো। আমি যদি ইনভেন্টরিতে আসি, ইনভেন্টরিতে দেখবেন যে সবাই একটা লট লট রিপোর্ট আছে। হ্যাঁ, অপারেশনসে না, এটা হচ্ছে আমরা একটু আসি। আচ্ছা, এটা একটু রিফ্রেশ করি দাঁড়ান। আচ্ছা, প্রোডাক্টে, হ্যাঁ, তো প্রোডাক্টের লট অথবা সিরিয়াল নাম্বার নামে একটা মেনু আছে। এই মেনুতে আসলে আমরা পুরো রিপোর্টটা পাবো যে কখন কোন প্রোডাক্ট মানে আমার ঢুকতেছে বা বের হচ্ছে, এখান থেকে আমি ওই লট নম্বরে ট্রেস বের করতে পারবো। আমি চাইলে যে কোনো লট নম্বরে যাইতে পারবো। হ্যাঁ, তো আমি এইভাবে ইন্টার দিয়ে যে এই ল্যাপটপটা আমার রিটার্ন আসছে, তো কি কারণে রিটার্ন আসছে আপনি চাইলে ওই লট নম্বরের ওয়াইজ আপনি এই হিস্টরি গুলা মেক করতে পারবেন। মানে সুবিধা হচ্ছে যে আমার যে কোনো মানে লট নম্বরে ঢুকে আমি ওই প্রোডাক্টের মানে ডেফিনেশন আবার খুঁজে বের করতে পারতেছি। হ্যাঁ, সো লট নম্বরের সুবিধা এই জায়গায় যে আমি ওই লট নম্বরের ডেসক্রিপশন, ওই লট নম্বরে এক্স্যাক্টলি ওই সময় প্রোডাকশন কত মানে অনেক ধরনের হিস্টোরি লিখতে হয়, ওই হিস্টোরিগুলো আমরা লট নম্বর ওয়াইজ ট্রেস করতে পারবো। সো এটা লট নম্বরের মেইন অ্যাডভান্টেজ। আচ্ছা, এরপরে ইনভেন্টরি ট্রেসিবিলিটি বললাম। আচ্ছা, প্রোডাক্ট প্যাকেজিং আমি আর এটা মানে খুব শর্ট একটা অপারেশন মানে অপশন দেখাই। ফর এক্সাম্পল আমি যে একটু আগে যেটা বললাম যে নাপা নামে যে প্রোডাক্টটা আছে, ফর এক্সাম্পল এই নাপা আমাকে সেল করতে হবে বক্স আকারে। এখন বক্স আকারে পার হয়তো বক্সে 10টা করে পাতা থাকে, 10 পাতায় চিন্তা করেন 100 পিস। তো এগুলো কোথায় করতে হয়, এটা হচ্ছে প্রোডাক্ট ইনভেন্টরিতে কনফিগারেশন গিয়ে মানে ইউনিট অফ মেজারমেন্টের ক্যাটাগরিতে আসতে হয়। এই ইউনিটে আপনি এই অপশনটা চালু করতে পারেন। এখানে দেখেন দুইটা অপশন ডিফল্ট আপনি ওটুতে পাবেন, ডজনস আর ইউনিট। আপনি চাইলে মনে করলেন যে একটা বক্স আমি রেডি করি, যেটা হচ্ছে 12টা পাতায় একটা বক্স। ফর এক্সাম্পল ওষুধের জন্য আপনি বানাইলেন, তখন আপনি এখানে 100 পিস লিখতে পারেন যে 100 পিসে একটা বক্স, আর এই অপশনটা হবে বিগার দেন। সো এই অপশনটা তখন আমি যখন পারচেস করব তখন ওইটা খুব সহজে ট্রেস করা যায়। যেমন আমি যদি পারচেসে আসি, ফর এক্সাম্পল এখন যদি প্রোডাক্টে আসি নাপা, আমি এখন নাপা কিসে নিব এইটা ইনভেন্টরিতে বলে দেওয়া যায়, যে কোন পারচেস করার সময় বলে দেওয়া যায় যে আমি আসলে 12 বক্সে নিব না আমি ইউনিটেই নিব। তাহলে চাইলে আপনি এই ধরনের যে ওই যে বক্স আকারে যে প্রোডাক্ট গুলো কিনতে হয় না, যে এই ধরনের প্রোডাক্ট যখন কিনতে হবে তখন আমরা চাইলে ইউনিট অফ মেজারমেন্টে গিয়ে এই ধরনের কনফিগারেশন গুলো করে আসতে পারি। এটা কিন্তু সবগুলো কোম্পানিতে লাগে না। মানে আপনার যে কোম্পানিগুলোতে বক্স আকারে প্রোডাক্ট কিনেন আপনি, মানে একই প্রোডাক্ট একটা বক্স আকারে অনেক পারচেস করতে হয়, চাইলে সেভাবে করতে পারেন অথবা পিস আকারেও আপনি চাইলে কন্টিনিউ করতে পারেন। মানে এমন না যে আমি এই বক্সের কনফিগারেশনে যাইতেই হবে, আমি পিস আকারেও কিনতে পারি। আর যদি অনেক মনে করেন যে অনেকে ফার্মেসিতে সফটওয়্যার দিবেন, আপনি চাইলে এই ধরনের কনফিগারেশনে যাইতে পারেন। হ্যাঁ, কোনো একটা ফার্মেসি হতে পারে বা অন্য কোনো মানে সুপার শপেও লাগতে পারে। সুপার শপে অনেকে দেখবেন চকলেট একটা বক্সে বিক্রি হয়, কিন্তু পার চকলেট হিসাবটা করতে হয়। হ্যাঁ, তো নাপা প্রোডাক্ট হয়তো বা পার চকলেটের দাম হচ্ছে 10 টাকা। এখন যদি বক্সে 100টা থাকে তার মানে এটা 1000 টাকা হয়ে যাবে, তাই না? এই যে আমি আপনাকে দেখাই 1000 টাকা, আমি যদি একটা পারচেস করি, ফর এক্সাম্পল নাপা,
এই যে আমার কিন্তু 12 বক্স একসঙ্গে দেখাচ্ছে, তার মানে আমি যদি 100 পিস কিনি, আর কস্টিং যদি এখন দিই 20 টাকা পার ইয়ার, তাহলে এখানে 20 টাকা বলতে বোঝাচ্ছে 12 বক্স, 12, আচ্ছা 12 বক্সে 100 পিস, আমি 2 পিস চিন্তা করি 24, তাহলে আমার কোয়ান্টিটি কত আসতেছে একটু হিসাব করি। আচ্ছা আমরা তাহলে 2টা বক্স নিচ্ছি, 2টা বক্সের দাম অবভিয়াসলি আর একটু বেশি হবে, ফর এক্সাম্পল 200 টাকা করে। তার মানে পার বক্সে আমি 12 বক্সের 12 পিসের বক্সের 2টা ইয়া কিনতেছি, এখানে কনফিগারেশন নামটা একটু ভুল লিখে আসছি, এটা হচ্ছে 12 পিস বক্স লিখতে হবে, বা 100 পিসের বক্স, এইভাবে আপনি লিখলে সুবিধা হবে। তাহলে তখন আপনি চাইলে বক্সে হিসাব করতে পারেন যে পার বক্সে আপনি নিচ্ছেন 100 টাকা, তো দুই মানে 12 বক্সে মানে 2টা বক্সে কত আসলো। এইভাবে আপনি মানে বিভিন্ন বক্সের কনফিগারেশন করতে পারেন, হ্যাঁ, বা মানে যেগুলো সাধারণত ডিফারেন্ট ডিফারেন্ট বক্সের ডিফারেন্ট ডিফারেন্ট পিস থাকে, সেগুলো আপনি চাইলে হিসাব করে বের করতে পারবেন। জি। সো এই ব্যাপারটা ক্লিয়ার আপনাদের? প্যাকেজিং এর ক্ষেত্রে সাধারণত এটা লাগবে, অথবা আপনারা যদি চিন্তা করেন যে কম্বো আকারে আপনারা বিক্রি করবেন, তখন এই ধরনের হিসাব নিকাশ গুলো লাগবে, হ্যাঁ। জি, এই জায়গায় কোনো কনফিউশন কারো? ওকে, ক্লিয়ার। আচ্ছা, আচ্ছা যদি প্যাকেজিং নিয়ে আপনি আরো কিছু মানে ফিচার্স ওডুতে চাইলে এনাবল করে দেখতে পারেন, এটা আজকে আর দেখাচ্ছি না, আমার মনে হয় যে আজকের পরে দেখালে একটু সবার লোড হয়ে যাবে। হ্যাঁ, অনেকগুলো এক্সাম্পল তাইলে বলতে হবে, মানে আমাকে ক্লাসটা আর একটু লম্বা করা লাগবে। তো এখানে প্যাকেজিং নামে অপশন আছে, আপনারা এইটা অন করে দেখতে পারেন, হ্যাঁ। মানে ওটুতে প্যাকেজের আমি কিন্তু ডিটেল বলতে গেলাম না, আমি খুব শর্ট করতে গেছি, হয়তোবা জাস্ট আমি কনসেপ্ট দেওয়ার ট্রাই করছি। বাট প্যাকেজ এটা এনাবল করে দেখলে আপনি দেখবেন যে প্যাকেজ নামে একটা অপশন আসবে, ওই প্যাকেজে আপনি ডিটেল অনেক প্যাকেজ সাজাতে পারবেন। মানে আমরা এরকম করি না যে চারটা চারটা ডিফারেন্ট প্রোডাক্ট নিয়ে একটা প্যাকেজ করি, তারপরে দেখা যাচ্ছে যে 10 পিস মানে প্রোডাক্টকে আরো ডিফারেন্ট ভাবে সাজায়, মানে 1 কেজি আপনার মানে স্বপ্নতে দেখছেন যে 1 কেজি পাউডার আর একটা হাফ কেজি পাউডার, 1.5 কেজি পাউডার মিলে কিন্তু একটা প্যাকেজ বানায়, তাই না? সো এই ধরনের যে ব্যাপারগুলা, মানে এই যে ডিফারেন্ট মানে কিছু ক্যাটালগ বানাই, আমরা কিছু প্রোডাক্ট বানাই, সেই অপশন গুলা চাইলে আপনি প্যাকেজ অন করে চালু করতে পারবেন, হ্যাঁ। সো আপনার মাথায় থাক যে আমরা এই যে প্যাকেজিং এর যে মানে ফিচার্স গুলো দরকার বা অপশন গুলো দরকার, এগুলো চাইলে ওডুতে কনফিগার করা যায়, হ্যাঁ। এগুলো একটু মানে সবার ক্ষেত্রে লাগে না, বাট মানে মোস্ট অফ কোম্পানি যখন এটা চায়, যদি কিছু কোম্পানি চেয়ে বসে, তখন আপনি এটা চাইলে মানে কনফিগার করে সাজিয়ে দিতে পারবেন। ঠিক আছে। জি, আমার মনে হয় ক্লাসটা আজকে এই পর্যায়ে শেষ করি ইনশাল্লাহ। সো কারো কোনো যদি কোয়েশ্চেন থাকে আপনি বলতে পারেন। জি, জি কায়ুম ভাই, বুঝতে পারছেন সবকিছু, না মাথার উপর দিয়ে গেছে ভাই? না ঠিক আছে ভাই, বুঝছি, যতটুকু বুঝার বুঝছি, আর ভিডিওটা দেখলে মনে হয় বাকিটা ক্লিয়ার হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই, হ্যাঁ। সো মানে আমার মনে হয় যে